আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহি বাইজা গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি না করতে পারতেন, তিনি কিন্তু আমাকে পশুরূপেও সৃষ্টি করতে পারতেন। তিনি তা না করে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেরা জীব হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, শেষ নবীর উম্মত, প্রিয় নবীর উম্মত, যার জন্ম না হইলে এই সৃষ্টি জগতের সৃষ্টি আল্লাহ পাক করতো না, যাকে সৃষ্টি করার পরে আল্লাহর ইচ্ছা ছিল যে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করবে এবং সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসেবে তাকে পৃথিবীতে পাঠাবে। আল্লাহর প্রিয় দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হিসেবে যখন পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন আমরা আরেকটু ভাগ্যবান। এর জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। যদি তোমাদের ঢুকে লাইভে লুক দেখে নাকি, কমেন্টও দেখে না। তো যাই হোক, আমার এখানে কিন্তু জিরোতে আছে, কোনো লুক দেখাচ্ছে না, আর এই কোনো কমেন্টও আপনাদের আসছে না। তাহলে এটা কি টেকনিক্যাল প্রবলেম নাকি কেউ যুক্ত হননি? তো যাই হোক, আমি লাইভের শুরুতেই ইমন একটা কমেন্ট অলরেডি চলে আসছে, কমেন্ট আসছে, যদিও লোক দেখাচ্ছে না কজন যুক্ত হয়েছে। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক পেজটিতে থাকা, লাল মিয়া পেজে থাকা সকল ফ্যান ফলোয়ার, 25,000 ফলোয়ার আমার আছে। হ্যাঁ কাকা, কেমন আছো তুমি? সকল ফ্যান ফলোয়ার যারা মুসলমান আছেন, এর মধ্যে গ্রাম পুলিশ আছেন, এর মধ্যে গ্রাম পুলিশের বাহিরে সিভিলের লোকজন আছেন, যারা মুসলমানের মধ্যে, তারা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন, তারা আমার আদাব গ্রহণ করবেন, তাদেরকে জানাচ্ছি নমস্কার। এবং যাহারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন, যেমন মুসলিম হিন্দুর বাহিরেও আছে বৌদ্ধ খ্রিস্টান, তো তাহারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাত্র তিনজন লাইভে যুক্ত কম। আবার আমার এখানে দেখাচ্ছে কয়জন দেখায় দিই কদি। তো অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা রইল। তো যাই হোক, লাইভটি যে যখন যেখান থেকে দেখবে, প্রত্যেকেই একটি করে শেয়ার করবে, এটা অনুরোধ রইল। তো ইস্যু করে নাকি আজকে? হ্যাঁ, তিনজন দেয়, তিনজনই যুক্ত আছে। যাই আজকে এই আইডিতে কি সমস্যা হলো নাকি? তো যাই হোক, যুক্ত হোক বা না হোক এটা বিষয় না। বিষয় হলো আসলে লাইভ আসা মানে কথা বলা। সাউন্ড কমাও, সাউন্ড না কমাইলে। তো যদি কথা বলার জন্য আসছি, আমার কথাগুলো আমি বলে যাই, যে যখন যেখান থেকে লাইভ দেখবে, যদি ভালো লাগে যুক্ত হবে, দেখবে, কথা শুনবে। যদি ভালো না লাগে তাহলে তো যুক্ত হবে না, আর নাই হইতে পারে। কারণ সবাই এই নগদ বিশ্বাসী, সবাই কিন্তু নগদ বিশ্বাসী। যেই কারণে লাইভে আসলাম। আমি লাইভের শুরুতেই, ইমন তিনজন যুক্ত আছে। আমি আজকের লাইভে আসছি
চ্যালেঞ্জের জন্য চ্যালেঞ্জ। গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে সকলেই আপনারা জানেন যে কমিটি একাধিক আছে। কেন্দ্রীয় কমিটি আছে, লাল মিয়া আছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, উজ্জ্বল খান আছে রিট কমিটি, এবং ইদানিং আবার আরেকটা কমিটি দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে কি জানি নাম, শব্দ হয় বাধ্য, কি জানি নাম, ওই যে কল্যাণ ফান্ড আরেকটা কমিটি। এখন এখানে সভাপতি দেখা যাচ্ছে খুলনার SM জিয়াউল হক, কল্যাণ ফান্ডের আরেকটা এই কমিটি দাঁড়িয়ে গেল। তাহলে কমিটি এখন দাঁড়িয়ে গেল এই 4টা। আমি সকল কমিটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে যদি, যেহেতু আপনার গত 16 তারিখ জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন সময় বাজেট ঘোষণার সময় ছিল, এই সময়ে সেইখানে এই গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মাননীয় সংসদ সদস্য তিনি 45,817 জন গ্রাম পুলিশের এই জাতীয় বেতন স্কেল তথা সময়োপযোগী বেতনের কথা তিনি বলেছেন যে ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য আছে, তারা দিনরাত 24 ঘন্টা দায়িত্ব পালন করে, তাদের এই অর্থ বছরে বাজেটের মধ্যে তাদের এই বেতনের বাড়ানোর কোনো চিন্তাভাবনা আছে কিনা, এরকম একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মনে এইটাই সমস্যা হয়েছে, এটাই ঢুকি দূরের থেকে যাই। স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় তিনি কিন্তু এই প্রশ্নের জবাবটা তিনি দেন। তিনি তার প্রশ্নের জবাবে স্পষ্টভাবে তিনি এই সেটার একটা চিঠিও হয়েছে, চিঠি ইতিমধ্যে কিন্তু ফেসবুক মিডিয়াতে একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, আমি আরেকটি আইডি থেকে যাচ্ছি, এই আইডিতে এরকম হয় মাঝে মধ্যেই। এইটার থেকে তো শান্তি পাবো না, এটার থেকে যে ঠেলে ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ মাসুদ ভাই। ভাই কোনো খবর নাই ভাই। না ভাই, জলডাঙ্গা থেকে নীলফামারী, ফোন তো মনে হয় প্রথম দিলেন। হ্যাঁ ভাই, আমি বুঝি ভাই, কথার ভাষা দেখলে বুঝি। 9 তারিখে তো ঢাকা আসেনি নাই, 9 তারিখে ঢাকা আসেন নাই, 29 তারিখে ডাকছি, ঢাকা আসেন নাই। আসছেন? আসেন নাই। হ্যাঁ ঠিকই আছে ভাই। ভাই আমার কাছে কোনো খবর নাই ভাই। ডাকলে আপনি ঢাকা আসবেন না, আপনি বাড়ি বসে বসে খবর সংগ্রহ করবেন, তার মানে আমি সাংবাদিক আর আপনি হচ্ছেন কি এই। ভাই এখানে কাজটা নিজের, আপনারও কাজ। ডাকি আপনারা ঢাকা আসেন না, আপনারা খবরের লেগে ফোন দেন। খবর কি? খবর বানাইতে পারবো কেউ? 45,000 গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল, আপনারা ঢাকা আসবেন না, ঘরে শুয়ে থাকবেন, আর লাল মিয়া বা কালা মিয়া বা দলা মিয়া তারা এটা করে নিয়ে আপনাকে খবর দিব। হ্যাঁ এইবার যাইন, এবার ডাক কেরা দেয় দেখেন, ডাক দেওয়ার প্লেয়ার পান কিনা। ডাকটা দিব কেরা, আইবেন যে ডাকটা দিব কেরা, এই ডাক দেওয়ার প্লেয়ারটা পান কিনা দেখেন। আমার কি ঠেকা রয়েছে প্রত্যেক তারিখে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ যায় ডাক দিতে গেলে? আমার বাপ দাদার সম্পদ বেছে বেছে ডাক দিমু আপনাগুলো গিয়ে বারবারই। আপনার তো জীবনে কোনো কাজ করবেনও না, কোনো কাজের অভিজ্ঞতাও নয়, একটা ডাক দিতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ যায়। আপনি ঘরে বসে বসে ডুকডুকি বাজান, আর আমি এদিকে টাকা যায়, তারপর আপনারা আসেন না, সেটা আমি সাকসেস হই না। যত গোয়া মারাটা লাল মিয়াই খায়। হ্যাঁ ভাই, আপনার সাপোর্ট দিলে কি হবে? আপনার ঘরে বসে বসে সবই লাল মিয়ার সাপোর্ট।
ঢাকায় ডাকলে ঢাকায় আসবেন না, 10 টাকা লাগলে এই পর্যন্ত কই আসবেন না। নীলফামারী জলডাঙ্গা থেকে আমরা 10টা টাকা দিছি, আপনি আমার সাপোর্ট, সব আমার সাপোর্ট। তাহলে আপনার সাপোর্ট দিয়ে আমার কি হবো? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ ভাই, ভাই ভাই আশ্বাস আপনারা বানিয়ে নেন। বহুত চেষ্টা আমি করছি, 5 মাস জেল খাচ্ছি। আপনারা মানুষ না, আপনারা জানোয়ার। আপনারা চান কি পরের উপর দিয়ে বুলডোজার যাক, আর আমার গাডা একেবারে সাদা সিধা ফিটফাট থাক। সরি ভাই, আপনাদের সাথে কথা বলতে আমার রুচিতে বাদে এখন। তো যাই হোক, এই আইডিতে মনে হয় সমস্যা হয়েছে, এই আইডিতে লোক যুক্ত হচ্ছে না। আইডিতে খুব সম্ভবত সমস্যা হচ্ছে, 3 জন আছে। মাঝে মধ্যে এরকম হয় আইডিতে। বেশি কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু আইডি সমস্যার কারণে এখন আমি আরেকটি আইডি থেকে আমার লাইভে যেতে হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে 2টা আইডি থেকেই লাইভে আসতে হইলো। এই আইডিতে লাইভে আসলে শান্তি পাই না, কিছুক্ষণ পর পর ফোন আসে, ফোন আসলে লাইভে বিঘ্ন ঘটে, যে কারণে এই আইডি থেকে লাইভে আসার ইচ্ছা ছিল না। কিন্তু তারপর আসতে হইলো, যেহেতু ওই আইডিতে লোক যুক্ত হচ্ছে না, যেহেতু এই কারণে লাইভে আসতে হইলো। তো যে কথাগুলো বলতে চাচ্ছি, যদি এই যে 3-4টা কমিটি আছেন, আপনারা মার বুকের দুধ খেয়ে থাকেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যা আছেন, তার ধর্মের যে গ্রন্থ আছে, কিতাব, আমার ধর্ম আল কোরআন, হিন্দু ধর্মে গীতা, খ্রিস্টান ধর্ম বাইবেল। তো নিজ ধর্মের গীতা শরীফ হাতে নিয়ে, ওযু করে হাতে নিয়ে এক টেবিলে বসতে পারবেন আমার সাথে? আমি কমান্ডার এই এম এ নাসের সাহেব, দেলোয়ার সাহেব, 2 জন, সাইদুল দেওয়ান, উজ্জ্বল খান, আরেকটা লোক লাগবে। সে যদিও পাগল, আসলে কোনো এই দায়িত্ব বোধ তার মধ্যে নাই, পাগলই বলা চলে, সেটা বিল্লাল সাহেব। এই লোকও থাকতে হবে। এই 3 জন আমার কমিটির 3 জন, আর উজ্জ্বলের কমিটিরও ধরে নিলাম 3 জন। আর SM খুলনার জিয়াউল হক, তার এখন আবার একটা নতুন কমিটি দাঁড় করাইছে, সে কল্যাণ ফান্ড। কল্যাণ ফান্ড মানে গ্রাম পুলিশের কল্যাণের জন্য যে ফান্ড। তো এই ফান্ড থেকে কি আপনারা যারা গ্রাম পুলিশ আছেন, যারা এই মুহূর্তে লাইভে আছেন, কোনো কল্যাণ পাইছেন আপনারা আজ পর্যন্ত? কল্যাণ ফান্ড থেকে কোনো কল্যাণ পাইছেন? 17 সাল থেকে কল্যাণ ফান্ড গঠন করছে। কল্যাণ ফান্ডের মাধ্যমে কেউ কি কোনো আপনাদের এই কল্যাণ পাইছেন কিনা জানাবেন। আমি এই 3 কমিটির ব্যক্তিদের, আমার কমিটি সহ 4টা কমিটির ব্যক্তিদের বলতেছি, কোরআন শরীফ, মুসলমান যারা, তারা কোরআন শরীফ হাতে নিয়ে বসবেন, মশার কামড়ে অতিষ্ঠ। যারা যে ধর্মের লোক আছেন, কোরআন শরীফ হাতে নিয়ে বসবেন, এবং আরেকটা প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। এই কাজটা কিন্তু জানোয়ারেও করে না, মানুষ তো করবেই না, কোনো জানোয়ারেও করবে না, কোনো মানুষ করবে না। এবার যে কথাটা বলবো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, কিন্তু যদি সে সৎ হয় তাহলে সে এটা বলতে পারবে। আর যদি সে মিথ্যা হয়, ফল্ট হয়, তাহলে কোনো নরপশু সেও এই কথাটা বলবে না, কারণ সে সত্য কথা যেহেতু বলতে পারবে না, সে এই কথাটাও বলবে না। যদি মিথ্যা কথা বলেন, সেই টেবিলে বসে কথা হবে যে আপনি গ্রাম পুলিশের এই কাজে করতেছেন, আপনার মনের ভিতরে সত্যিই কি গ্রাম পুলিশের কল্যাণ নিয়ে আপনি কাজ করতেছেন, বা এই যাবৎ পর্যন্ত যে কাজগুলো করছেন, সেই কাজগুলো কি কাজ করছেন, সে কাজটা 45,000 গ্রাম পুলিশের সামনে বিল্লালের আইডি থেকে লাইভ থাকবে, আমার 2 আইডি থেকে লাইভ থাকবে,
দেলোয়ারের আইডি থেকে লাইভ থাকবে, উজ্জ্বলের আইডি থেকে লাইভ থাকবে, খুলনার SM জিয়াউল হক সাহেব এবং তার সাথে আমাদের বর্তমানে কৃষ্ণধন চৌধুরী আছে, তার আইডিটাও বড়, সেই আইডি থেকেও লাইভে থাকা হবে। এই কয়টা আইডি থেকে একযোগে লাইভে থাকবেন। লাইভে থাকার পরে সেইখানে এই যার যার ধর্মগ্রন্থ সেইটা হাতে নিয়ে কথা বলতে হবে এবং সাথে আরেকটা কথা বলতে হবে যে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমি আমার মার সাথে জেনা করি। এই কথাটা আপনার মুখ দিয়ে বলতে হবে। যদি মিথ্যা কথা বলি তাহলে মায়ের সাথে জেনা করি, আমার গর্ভধারিণী মা, তার সাথে জেনা করি। এইবার আপনি প্রশ্ন আমাকে করবেন, আমি প্রশ্ন আপনাকে করব, সেই টেবিলে কথা হবে। যদি চ্যালেঞ্জটা নিতে পারেন তাহলে কবে বসবেন, কোথায় বসবেন, দিনক্ষণ তারিখ নির্ধারণ করেন। 45,000 গ্রাম পুলিশ তারা এই আমার 2টা আইডির থেকে, এই কৃষ্ণ গ্রুপ থেকে 2টা আইডি থেকে 4টা আইডি গেল, আর এই নাসের সাহেবদের গ্রুপ থেকে 2টা আইডি, 6টা আইডি, উজ্জ্বল খানের গ্রুপ থেকে 2টা আইডি, 8টা আইডির থেকে যদি আমরা লাইভে যাই তাহলে এই আমার মনে হয় 45,000 গ্রাম পুলিশই প্রায়, মানে যারাই অ্যান্ড্রয়েড ফোন চালায় ম্যাক্সিমাম যুক্ত হয়ে যাবে। সবাই একযোগে দেখবে, সবাই একযোগে এই প্রশ্নের উত্তরগুলো তারা ক্লিয়ার পাবে। সাধারণ গ্রাম পুলিশ জানুক সত্য কি মিথ্যা কি এটা জানুক। তো এইটা রাজি আছেন কিনা আমাকে জানাবেন। প্রথম কথা, আপনাকে অবশ্যই যার যার নিজ নিজ গ্রন্থ, ধর্মগ্রন্থ সেটা হাতে নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয় শর্ত, আপনাকে অবশ্যই এই কথাটা বইলে সেখানে বসতে হবে যে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার মার সাথে আমি জেনা করি। যদি সাহস থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন। SM জিয়াউল হক, আপনাকে নিয়ে কিছু কথা বলবো। আমার কলজা বোঝার সাহস আছে। আমি 45,810 জন গ্রাম পুলিশের কাজে বিন্দু পরিমাণের, আমার মনের ভিতর বিন্দু পরিমাণের কি বলে লোভ, লালসা, এগুলো নিয়ে আমি কাজ করি না। আমি 45,000 গ্রাম পুলিশের জন্য আমার নিজের জীবন বিপন্ন করে দিয়ে আমি কাজ করি। আমার যখন যে সিদ্ধান্ত নেই সেটা বাস্তবায়নের জন্য যদি 2,000, 4,000, 5,000, 10,000, 20,000 টাকা হাওলাত করতে হয়, সুদি করতে হয়, আমি করতে কৃপণতা করি না, আমি সেই কাজ থেকে ফেরত আসি না। অথবা যদি সেইখানে এমন রিস্ক থাকে, আপনারা সেটা বলার কিছু নাই, আপনারা দেখতেই আছেন যেই ব্যক্তিটা এই 45,810 জন গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের দাবির জন্য এই জেলে ঢুকে যেতে পারে। আমার কিন্তু জেল হইতো না। আপনারা জানেন যে 2024 সালে প্রথম যে ডাকটা ছিল সেটা ছিল এই 8 তারিখে, চলো ঢাকা চলো 8 তারিখের ডাক ছিল এই ডিসেম্বর মাসে। তো 8 তারিখের ডাকটা থামাইলো, এটা আপনারাই নীরব সাক্ষী, তার সাক্ষী আপনারা প্রত্যেকটা উপজেলার গ্রাম পুলিশ। 8 তারিখ সরকার মনে করলো যে লাল মিয়া যদি এই গ্রাম পুলিশ নিয়ে 8 তারিখ ঢাকা ঢুকে তাইলে তো কুরুক্ষেত্র বাজবে, তাহলে তো এই জাতীয় বেতন স্কেল ছাড়া লাল মিয়া ঘরে ফিরে যাবে না, এইখানে রক্তাক্ত রক্তের বন্যা বয়ে যাবে, তবু লাল মিয়া যাবে না। তাহলে লাল মিয়াকে ঢাকা কোনো ক্রমেই ঢুকতে দেওয়া যাবে না, যে কোনোভাবেই লাল মিয়াকে থামাতে হবে। কি করলো, প্রত্যেকটা উপজেলায় সরকারিভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল। একই দিন 7, 8, এই 6, 7, 8, এগুলো তো গল্প না, এগুলো তো সত্য নাকি আপনারাই বলবেন, এগুলো তো সত্য। কার কারণে করলো? লাল মিয়ার কারণে। লাল মিয়া 6, 7, 8, অনেক জায়গায় 9, 3 দিন, কোনো জায়গায় 4 দিন, উপজেলায় কোনো জায়গায় উপজেলা, ইউনো হল রুমে, কোনো জায়গায় থানা, চিঠি আকারে একযোগে সারা বাংলাদেশ সকল গ্রাম পুলিশ সদস্য আপনাদেরকে আটকে দিল, ঢাকা আসতে দিল না। তাহলে মনে করেন যে তখন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 8 তারিখে ঢাকা যাবে, এইটা আপনার থানার এমন কোনো ব্যক্তি নাই, তিনি জানেন না যে তাদের জাতীয় বেতন স্কেলের দাবি পূরণের জন্য 8 তারিখ ঢাকা যাবে। আপনার থানায় এমন কোনো অফিসার নাই, সেই অফিসারটা জানা সেদিন বাকি ছিল। ডিসি স্যার জানা বাকি ছিল না, SP স্যার জানা বাকি ছিল না, এই পুলিশের IGP স্যার জানা বাকি ছিল না, এই কোনো মন্ত্রণালয়ের কোনো সচিব জানা বাকি ছিল না, এই উপদেষ্টা যে কজন ছিল 17 জন উপদেষ্টা, তারা কেউ জানা বাকি ছিল না। এক বাক্যে বাংলাদেশের যত এই আপার লেভেলের অফিসার আছে সকলের কানে সেই সংবাদটা পৌঁছে গিয়েছিল। 45,817 জন গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলের দাবিতে তারা 8 তারিখে ঢাকায় আন্দোলনের ডাক দিয়েছে।
এই যে আলোড়ন সৃষ্টি করা সারা বাংলাদেশে একযুগে প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দেওয়া, সেটার এই নায়কটা ছিল লাল মিয়া। আচ্ছা গেল, আমি মিথ্যা বললে ভুল বললে কিছু কথাটা একটু পরে বলি, একটু গালি দেব, গালিটা একটু পরে দিই। 8 তারিখের এইটা থামাইলো, আমাকেও থানায় নিল, আমি মুসলেখা দিলাম 8 তারিখ যাব না, 9 তারিখ কিন্তু স্যার আমাকে আটকাইতে পারবেন না। আমি সরাসরি বললাম। ঠিক আমি 8 তারিখেই ট্রেনিং শেষ করার পরই ডাক দিলাম, চলো চলো ঢাকায় চলো, 11 তারিখ ঢাকায় চলো। আমাদেরকে থামানো যাবে না, আটকানো যাবে না, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, 11 তারিখ ঢাকা চলো। এইবার কি করলো, আমাকে 10 তারিখ রাত্রিতে গ্রেপ্তার করা হইল। আচ্ছা এইবার আপনারাই বলেন, আমি তো জেনে শুনে কিন্তু কাজটা করছি। 8 তারিখে সকলকে থামানোর জন্য এই 8 তারিখে থামানোর জন্য 3 দিনের ট্রেনিং দিল। আমাকে থানায় ডাকে নিল ওসি স্যার, ইউনো স্যার, এসপি স্যার, ডিসি স্যার, সকল কর্মকর্তা বসে আমার সাথে কথা বলল, 8 তারিখ থামাইলো। তাহলে আমি তো জানি যে আমাকে 8 তারিখ তো আইনা বুঝিয়ে থামাইলো, 11 তারিখ দিলে আমাকে গ্রেপ্তার করা হবে। আমাকে তো 8 তারিখের কথাই বলা হয়েছে, থানায় ডাকে এনে বলা হয়েছে লাল মিয়া, এটা যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে। পরে আমি বললাম যে স্যার আমি গ্রেপ্তারের ভয় পাই না, আমাকে জাতীয় বেতন স্কেল দিতে হবে। তবে হ্যাঁ, আপনি আমার ইউনূস স্যার খুব ভালো মনের মানুষ, আপনাকে খুব ভালো লাগছে, ওসি স্যারও খুব ভালো মনের মানুষ, আপনাদের খাতিরে আমি 8 তারিখের কর্মসূচিটা আমি উড্ডু করলাম। যেহেতু আপনাদের উপর অনেক প্রেশার আসতেছে, সরাসরি এই প্রধান উপদেষ্টা আমার ইউনুরে ফোন দিতেছে, সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, এই সাহেব ফোন দেয় আমার ইউনুরে। আমার ইউনু আমাকে বলে, আপনি লাল মিয়া? আমি যখন গেলাম ইউনো অফিসে, আমাকে দেখে ইউনু স্যার দাঁড়িয়ে গেছে চেয়ার থেকে। যখন আমি যে সালাম দিছি, স্যার লাল মিয়া, উনি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, আপনি লাল মিয়া? আমি বলতেছি জি স্যার। মানে আমিও হতভম্ব যে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে গা। আমি তো একটু ভয় পেয়ে গেছি যে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে যায় কি। আপনি লাল মিয়া? জি স্যার আমি লাল মিয়া। বলেন কি? আমার তো কপাল ভালো যে আমি আপনার এই উপজেলাতে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি মনে করতেছি উনি মস্কারা করে কইতেছে, আমার টিটকারি করে কইতেছে। আমি এই প্রশ্নের জবাবে বললাম যে স্যার এটা আমার দুর্ভাগ্য, এটা আমার দুর্ভাগ্য। আমি জানি আমার কারণে আপনি সহ ওসি স্যার সহ সকলেই সমস্যায় আছেন, তো এটা আমার দুর্ভাগ্য যে আপনার উপজেলায় আমি পড়ে গেছি। উনি বলতেছে না লাল মিয়া, বলেন কি? আপনার কারণে প্রধান উপদেষ্টা ফোন দিতেছে আমারে, আপনার কারণে আইজিপি স্যার ফোন দিতেছে আমারে, 17টা উপদেষ্টা বসে রয়েছে মিটিং করতেছে, সেই মিটিং থেকে ফোন আসতেছে আপনাকে এই আমাদের এখানে ডিসি স্যার, ইউনো স্যার, ওসি স্যার, এসপি স্যার সবাই বসা, যে আপনার কারণে আমরা সবাই বসে রয়েছি, আপনাকে এই কি বলে যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা 17 জন উপদেষ্টা মিটিংয়ে বসে আছে, মোবাইল হাতে নিয়ে তারা আপনাকে দেখতেছে, তারা নির্দেশনা আমাদেরকে দিচ্ছে আপনার সাথে মিটিং করার জন্য। আর আপনার সাথে মিটিং করার জন্য বসে আছে ডিসি স্যার, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি স্যার, এসপি স্যার। তো আপনি আমার উপর জেলার, এই কারণেই আমার কাছে ফোনটা এই উপর লেভেল থেকে আসতেছে, লালমি সাহেব বসেন, সাহেব করে বলতেছে লালমি সাহেব বসেন। বসলাম, যাই হোক ওই গল্প বাদে দিলাম। আমি কিন্তু তাদেরকে সম্মান করে যে স্যার ঠিক আছে, যেহেতু আপনারা উপর মহলের প্রচণ্ড প্রেশারে আছেন, আমি 8 তারিখে আন্দোলন করব না, আমি আন্দোলনটা উড্র করে নিলাম। 11 তারিখে আমি আবারও আন্দোলনের ডাক দিলাম। 5 তারিখ থেকে আমার বাড়ির চারিপাশে, 5 তারিখ থেকে 4 তারিখ সন্ধ্যা থেকে আমার বাড়ির আশপাশ এই ডিবি, গোয়েন্দা, এনএসএফআই, ডিজিএফআই, কমপক্ষে 500 র্যাব, আমার বাড়ির চারপাশ, আমার ইউনিয়ন পরিষদের চারপাশ, আমার বাজারের চারপাশ। আপনারা বিশ্বাস না করলে প্রমাণ করার জন্য আমার এলাকায় যে কাউরে জিজ্ঞেস করেন, যে কাউরে বাজারের যে কাউরে জিজ্ঞেস করেন যে আমি আমার কথাগুলো রাইট কিনা। কমপক্ষে 500। আমি তো জানি যে আমি গ্রেপ্তার হব, কিন্তু 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার স্বার্থে আমি পিছপা হব না, সেটাও আমি জানি। আমি আমার নীতির থেকে আমি অটট। 8 তারিখেরটা ডুকরে নিলেও 11 তারিখে আবার ডাক দিলাম। আমি তো জানি যে আমি গ্রেপ্তার হব, তারপরেও কিন্তু আমি ডাক দিচ্ছি।
তাহলে ইচ্ছা করেই কিন্তু আমি গ্রেপ্তার হয়েছি, একটা বিন্দু পরিমাণের ভয় পাই নাই। আমি যদি এই 11 তারিখে ডাক না দিতাম তাহলে কিন্তু আমি গ্রেপ্তার হইতাম না। তখন কিন্তু বুক ফুলিয়ে আমার ইউনিয়ন পরিষদে আমি ডিউটি করতেছি, বুক ফুলিয়া তখন এই ডিসেম্বর মাস ছিল, আমার ইউনিয়ন পরিষদে আমি গর্বের সাথে সম্মানের সাথে আমি ডিউটি করতেছিলাম। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, পুটকির বিঘেরে 45,000 মানুষের না কামড়ায় না, ওরাও বুঝে, ওরা গরিব মানুষের কামড়ায় না। তো 45,000 মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কি করলাম, নিজের জীবনটারে শেষ করে দিলাম। তারপরেও কিছু কিছু কুত্তার বাচ্চা আছে, কিছু কিছু খানকি মাগির ফুলা আছে, আমার আজকে আমার ঘৃণার ধরে গেছে গা। গ্রাম পুলিশের কাজ করলাম না, ফেসবুকে গ্রাম পুলিশ নিয়ে পোস্ট করব না, গ্রাম পুলিশের কাজের আমার দরকার নাই। আজকে একটা পোস্ট করছি সকালবেলা, বরাবর সাথে সাথে 3-4টা কমেন্ট আছে বিপক্ষে, খারাপ। একজন ব্যক্তি লিখছে ভুয়া 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 ভুয়া, অনেকবার লিখছে। আর একজন ব্যক্তি লিখছে বাটপার বাটপার বাটপার। সরি ভাই, কি বাটপারি করছি? আমার পরিবার শেষ দিছি, সংসার ধ্বংস করছি, পরিবার ধ্বংস করছি, নিজের জীবন ধ্বংস করছি, 5 মাস জেল কাটছি, 5টা মামলা বয়ে বেড়াচ্ছি, হাজিরা দিতে হচ্ছে প্রতি মাসে মাসে। এখানকি মাগির পোলা বোয়া, মানে কি বোয়া? কি এখানকির পোলা? বোয়া কারে কয়? এবার তো বলবেন যে লালমিয়ার মুখের ভাষা খারাপ। ওই মুখের ভাষাটাই খারাপ, আর বাকি সব কাজ সলিড আছে, কাজগুলা সব একের সলিড। যেই কারণে ওই যে বলছি, এত বড় কথা বলা, মাঠ সাথে জানা করবেন, আমার সাথে বসবেন, বসে কথা বলবেন। যদি মিথ্যা কথা একটা বলেন, আপনার মার সাথে জানা করেন। আপনি কি আপনার মার সাথে জানা করবেন? এমন কোনো মানুষ আছে পৃথিবীতে? ওইটা করে কুকুর, গরু, ছাগল, কুকুর, যাকে এক বাক্যে বলে জানোয়ার। তাদের আল্লাহ হিদায়াত জ্ঞান দেয়নি, তারা এই মা মাসি এটা চিনে না। একটা কুকুরের বাচ্চা বড় হইলে, সে যদি দেখা গেছে তার মা কোনটা, বড় যখন হয়ে যাগা, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাগা, তখন সে তার মার সাথে সংযম করে। ওটা পশুদের মধ্যে হয়, তখন আর মা চিনে না, বড় হয়ে গেলে আর মা চিনে না। কিন্তু কোনো মানুষ কিন্তু এই শর্তে রাজি হয়ে বসবে না যে এত বড় একটা কথা বলে তারপরে মিথ্যা কথা বলুম। যদি রাজি থাকে না, সে বসবেন আমার সাথে, একটা মিথ্যা কথা বলবেন, আপনার মার সাথে জানা করবেন। আর কিছু কিছু খানকি মাগির পোলারা মন্তব্য, সুদাস কুত্তার বাচ্চারা, এত বড় ত্যাগ স্বীকার যে ব্যক্তি করছে তার পোস্টে এসে মন্তব্য করস যে ভুয়া। এ খানকি মাগির পোলা, ভুয়া কি করছি দেখাবি আমারে? ভুয়া কোন কাজটা করছি তুই প্রমাণ করে দিবি। এখন খানকি মাগির পোলা বলতেছি না, তবে আমি বললাম দুলাভাই তুই আমার, কিন্তু তোর প্রমাণ করে দিতে হবে। তো যাই হোক, গেল এই পর্ব। এই যে তারপরও থামি নাই, 5 মাস জেল খেটে বাইরে এসে সংস্কার কমিশনের সাথে মিটিং তোমার কোন বাবারা করছে? কোন বাবা? কর্মচারী ইউনিয়ন বাবারা কেউ করছে? করে নাই। আমি লালমিয়া করছি, কাজে লাগে নাই, কিন্তু তখন কাজে লাগার কথা ছিল। সংস্কার কমিশনের চেয়ারম্যান আমার বলছিল, লালমিয়া যেই এইগুলো, আমি যদি একটা মিথ্যা কথা এখন লাইভে বলে থাকি, তাহলে যেহেতু এখন আমি একা, কেউ নাই, তাহলে অবশ্যই আমি আমার মার সাথে জানা করি যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। সংস্কার কমিশনের চেয়ারম্যান আমার বলছিল, লালমিয়া এইখানে কিন্তু আমি দাখিল করে দিছি আপনাদের দাবি, আমি জাতীয় বেতন স্কেল মোতাবেক এটা দাখিল করছি। প্রথমে দাখিল করছিল তিনি এই সময় উপযোগী বেতনের কথা। আমি যখন যে তার কাছে জাতীয় বেতন স্কেলের কাগজপত্র সব দিলাম, তখন তিনি ওই ফাইলটা ওইখান থেকে ফেরত আনলো। প্রধান উপদেষ্টার কাছে ওখানে বান্দায় ফাইলটা ফেরত আনছে। তিনি মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। কাগজপত্র দেখে প্রধান উপদেষ্টার কাছ থেকে ফাইল ফেরত আনছে। ফেরত এনে এইবার ফিরে তিনি গ্রাম পুলিশের 2011 সালে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে, গ্যাজেট মোতাবেক গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের গ্যাজেট বহাল করা হোক, তিনি নতুন করে লিখে এই ফাইল দিচ্ছে। দেওয়ার পরে তিনি আমাকে এই বললেন যে লালমিয়া এক কাজ করেন, আপনারা একটা আন্দোলনের ডাক দেন। সামনাসামনি বসে গেছি, লালমিয়া আপনারা একটা আন্দোলনের ডাক দিবেন, আন্দোলনের ডাকটা দিবেন এই থিম নিয়ে যে সংস্কার কমিশনের যেই রিপোর্ট দাখিল করছে, জবাব দাখিল করছে, তা বাস্তবায়নের দাবিতে আপনারা একটা আন্দোলনের ডাক দিবেন। তখন স্যারকে আমি বললাম, স্যার আন্দোলনের ডাক যে দেব, তত্ত্বাবধায়ক সরকার, স্যার মাত্র 5 মাস জেল খেটে আসলাম, 5টা মামলা, এখন যদি স্যার আমি আন্দোলনের ডাক দিই
তাহলে স্যার আবার তো গ্রেপ্তার করবে। তখন বেহেস্তের বান্দা আল্লাহ বেহেস্তে নেই, তখন সে ফট করে জুম দিল যে লাল মিয়া রাইট, আপনি যদি এই মুহূর্তে আন্দোলনে ডাক দেন তাহলে আপনাকে গ্রেপ্তার করবে, রাইট, এই মুহূর্তে থাক, এই মুহূর্তে আপনার এত বড় রিস্কটা নেওয়ার দরকার নাই, আপনি বের হয়ে আসছেন মাত্র 1 মাস হয় নাই, তাহলে এই মুহূর্তে আপনার আন্দোলনে ডাক দেওয়ার দরকার নাই, একটা কাজ করেন, আপনি সাংবাদিক সম্মেলন করেন, আপনি বড় সড়ো আকারে একটা সাংবাদিক সম্মেলন করেন, সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে আপনি এই সংস্কার কমিশনের দাখিলকৃত দাবি দেওয়া সেগুলো এই বাস্তবায়নের লক্ষ্যে আপনি সাংবাদিক সম্মেলনটা করেন। এখন সাংবাদিক সম্মেলন করতে গেলে কমপক্ষে 50,000 টাকার দরকার, ছোট্ট করে যদি করেন আপনি, ছোট্ট ছোট্ট, বড় না, 2-4-5টা টিভি চ্যানেল রাখতে পারবেন না, তাও এ গ্রেডের 2-3টা রাখতে পারবেন, 5টা রাখতে পারবেন না। আর পত্রিকা, ভালো পত্রিকাও আপনি খুব একটা রাখতে পারবেন না, যুগান্তর, তারপরে সমকাল, এগুলো যদি রাখতে যান এক একটাই নেবে 10,000 করে, এক একটা পত্রিকাতেই নেবে 10,000 করে, তা উপরের পেজে দেবে না, ভিতরের পেজে দেবে। এ কুত্তার বাচ্চা, যারা সমালোচনা করস, টাকা নিয়ে সমালোচনা করস, মাদারচোদ, দাস আমার লগে ঢাকা আস, 2টা পত্রিকায় দিয়ে দিবি, তুই তোর দায়িত্ব 2টা পত্রিকায় দেওয়া। টাকার কথা বললে বলো যে এই খালি লাল মিয়া টাকা করে, টাকা করে, লাল মিয়া টাকা করে, টাকা, এই ঢাকা ডাকে টাকার ব্যবসা করে, আন্দোলন ডাক দে টাকার ব্যবসা করে, এই ব্যবসা মাগির গুলা। তুই ঢাকায় আসবি, 2টা পত্রিকার দায়িত্ব নিবি আর 2টা টিভি চ্যানেলের দায়িত্ব নিবি, 1 টাকাও লাগবে না। তুই ঢাকাতে এই যে সাংবাদিক সম্মেলন সামনে আমি যেটা করার কথা ছিল আগামীকাল, সেটা টাকার জন্য এখন সম্ভব হচ্ছে না। স্যারের সাথে কথা বললাম, স্যার বললো লাল মিয়া কমপক্ষে 40,000-50,000 টাকা লাগবে, 3-4টা টিভি চ্যানেল রাখতে গেলে 40,000-50,000 টাকা লাগবে। আমি বললাম স্যার এই মুহূর্তে তো আমি পকেট খালি, আপনি কোনোভাবে চালিয়ে যদি নিতে পারেন আমি আপনাকে পরবর্তীতে ব্যবস্থা দিচ্ছি, কিন্তু দেখি আপনি চালিয়ে নিতে পারেন কিন্তু। স্যার জানাইলো যে লাল মিয়া আমার কাছেও টাকা নাই। এখন আপনি যদি কমপক্ষে অর্ধেক বহন করতে পারতেন, অর্ধেক টাকা আপনি বহন করতে পারতেন, তাইলে আমি চেষ্টা করতাম, অর্ধেক আপনি বহন করতেন, অর্ধেক আমি বহন করার চেষ্টা করতাম, কিন্তু অর্ধেক টাকা তো এই 20-25 হাজার টাকা তো আমার কাছে নাই। এখন কি উচিত না যে একটাবার ভাইবে দেখেন, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় কথা আরেক দিকে নিয়ে যাই, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা মাননীয় মন্ত্রী মহোদয়ের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে নামাজ থেকে, শুক্রবার ছিল, মাননীয় মন্ত্রী মহোদয় মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ঢুকতেছে, এমন টাইমে সেই জেলার গ্রাম পুলিশ আর আমাদের কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আল্লামা সভাপতি সেক্রেটারি সাহেব 2 জন, মানে দেলোয়ার সাহেব, তারপরে এই কি বলে যে এই নাসের সাহেব, ও নামও ভুলে যায় এখন, তারা ছিলেন। মন্ত্রী সাহেবের সামনে গিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়াইলেন, মন্ত্রী সাহেবের সাথে দেখা করলেন, মন্ত্রী সাহেবের কাছে কাগজ দিলেন, মন্ত্রী সাহেব তাদেরকে কথা দিয়ে দিলেন যে গ্রাম পুলিশের বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এইখান থেকে দেখা করার সাথে সাথেই তাদের পাওয়ার আরও বেশি বাইরে গেল, কর্মচারী ইউনিয়নের পাওয়ার। গ্রাম পুলিশের মা বাবা হচ্ছে, গ্রাম পুলিশের অভিভাবক হচ্ছে, গ্রাম পুলিশের বাবা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী। আমরা তার সাথে সাক্ষাৎ করছি, সে কথা দিয়েছে গ্রাম পুলিশের এই অর্থবছরে গুরুত্ব সহকারে দেখবে। তারপর থেকে শুরু হয়ে গেল তাদের টেবিল বৈঠক। যদি লাল মিয়া এবার ডাক দিতেছে, ডাক দিলেই লাল মিয়ার বিরোধিতা করে তারা বলতেছে যদি টেবিলে বসে আলোচনা করে কাজ হয় তাইলে ঢাকায় যাওয়ার দরকার আছে, আন্দোলন করার দরকার আছে, দরকার নাই। এইটা বললে একটা গ্রাম পুলিশের ঢাকা আসতে দেয় না, তারা গ্রাম পুলিশ ঢাকা যাতে না আসে যত প্রকারের বাধা সৃষ্টি তারা করার, এই 3টা মানববন্ধন দিয়েছে, 3টা মানববন্ধনে তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন আসেন, আন্দোলন তো ডাক দিইনি আমি ডাক দিয়েছি মানববন্ধন, স্মারকলিপি প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। আমরা তো জানি যে এই স্থানীয় সরকারের যে চেয়ারটা, এই চেয়ারে যিনি মন্ত্রী হইয়া আইসা বসছে, আমার চাকরি 2008 সাল থেকে, 8 সাল থেকে আমি দেখে আসছি, ওই ব্যক্তির দোষ না, দোষটা ওই চেয়ারের, ওই চেয়ারটারই দোষ। যিনি এই চেয়ারে আইসা মন্ত্রী হয়ে বসছে
বসার পরই তার বিবেক মনুষ্যত্ব জ্ঞান কোনোটাই আর কাজ করে নাই। যদি কাজ করতো তাহলে তার অধীনস্থ 45,000 মানুষ তারা ভালো থাক, তারা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে ভালো থাকবে, ছেলে মেয়েকে লেখাপড়া করাবে, অন্যান্য চাকরিজীবীদের মতো তারাও ভালো দিন কাটাবে, এইটাই তো চাবে সে। কিন্তু চাইছে আজকে পর্যন্ত, আমি 2008 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত আমি স্থানীয় সরকারের এমন একটা মন্ত্রীই পাই নাই যে আইসা বসে নিয়ে এই কথাটা একবার ভাববে যে ওরা তো গ্রাম পুলিশ, ওরা তো 8 ঘন্টা না আরও অধিক ডিউটি করে, তাহলে ওরা একটা পিয়ন যদি এই সরকারি 19-20তম গ্রেডের হতে পারে, তাহলে ওরা কেন এই সরকারি পোশাক গায়ে দিয়ে এই 8 ঘন্টার অধিক 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার পরেও ওরা 19-20তম গ্রেড পাবে না কেন? টাকাটা তো আমার বাবার যাবে না, তাহলে ওদের এটা বহাল করা উচিত। এই কথাটা একটা স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের মাথায়ও আসে নাই, আমি 8 সাল থেকে দেখি নাই, কোনোটারই দেখি নাই। আর তার চেয়ে বড় কথা, অর্থ মন্ত্রণালয়ের যে অর্থমন্ত্রীগুলো বসে, আল্লাহ মনে হয় তাদেরকে গ্রাম পুলিশের বিরুদ্ধেই ওই চেয়ারটাই নিয়ে বসায়। যদিও স্থানীয় সরকার থেকে দেখা গেছে 10,000 টাকা দিয়ে পাঠায়, অর্থ মন্ত্রণালয়ে যে সারা বাংলাদেশের টাকা থাকলেও অর্থমন্ত্রীর কাছে যে গ্রাম পুলিশের ক্ষেত্রে টাকা থাকে না, বাস গ্রাম পুলিশের কপাল শেষ। তাহলে কথাটা এই প্রসঙ্গে টান দিলাম যে আমরা জানি যে এটা তোমার একটা বাজে অভ্যাস, আমার চেয়ে বেশি তুমি এখন অতিরিক্ত করো। বিড়ি খাবো ভাই, বিড়ি কে কি হয়েছে রাতে লাইভে করলে কি হয়েছে? লাইভে কি হয়েছে? বিড়ি খাই যে, হ্যাঁ বিড়ি খাইবো না? বিড়ি বাংলাদেশ সরকারের এটা তাও ট্যাক্স নাই, এখান থেকে বড় ধরনের ট্যাক্স নাই, এটা খাওয়ার এই পারমিট দিচ্ছে, বিড়ি খাওয়ার দোষ আছে, পাগলের কথাবার্তা। তাহলে সেক্ষেত্রে তারা আইসা সেখান থেকে এমন প্রচার শুরু করে দিল, যা হবে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের হাত দিয়েই হবে, যা হবে গ্রাম পুলিশের আব্বা হচ্ছে স্থানীয় সরকার, যা হবে গ্রাম পুলিশের অভিভাবকের হাত দেওয়া হবে, সে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়। সে তার সাথে আমাদের দফায় দফায় প্রতি মাসে মাসে কথা চলতেছে, বৈঠক চলতেছে, আপনারা কেউ ডাকা যায় না, আপনাদেরকে কেউ কাউকেই আসতে দিল না। আপনাদের আসতে বলছি কেন? যে আপনারা যদি ঢাকায় আসেন, কি প্রোগ্রামগুলো ছিল, যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান, এই তো প্রোগ্রামটা আমার ছিল, যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। আমরা কি ঢাকায় মারামারি করার জন্য আন্দোলনের তো ডাক দিই নাই? আন্দোলনের ডাক দিছি, আমার কোনো একটা ডাকে 29 তারিখের ডাক দেখেন, ফেব্রুয়ারি মাসের 4 তারিখের ডাক দেখেন, তারপরে এই যে 9 তারিখের ডাক দেখেন, আমি কি এখানে আন্দোলনের ডাক দিছি? লেখা ছিল যে আন্দোলন। আমি তো পারমিশন নিছি, পারমিশন ছাড়া তো আর ঢাকাতে দাঁড়াতে পারি নাই। ঢাকাতে যেহেতু দাঁড়াইছি পারমিশন নিছি, পারমিশনে কি লেখা আছে সেই কাগজগুলো কিন্তু আমার কাছে আছে। পারমিশনে কি লেখা আছে? মানববন্ধন কর্মসূচি পালন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। এই কাজটা তারা, আমি যাতে সাকসেস না হই, কর্মচারী ইউনিয়ন কিন্তু করতে দেয় নাই। আপনারা 500 লোক আসেন নাই। আজকে যে কুত্তা মাগির পোলাগুলো, আমার বাসা খারাপ আর আমার শরীর রক্ত কামড়ায়, এখন গ্রাম পুলিশের কথা শুনলে কামড়ায়, যে কুত্তা মাগির পোলাগুলো আমার ফেসবুকে কমেন্ট সুদাস কুত্তার বাচ্চা, যে আমি কি করতে পারছি, কর্মচারী ইউনিয়ন পারে নাই, আপনি কি পারছেন? এ কুত্তার বাচ্চা, তুই আইসোস ঢাকায়, তুই ঢাকায় আইসোস। যে 300, 400, 500 লোক ঢাকায় আসছে, একটা লোকও আমার পোস্টের ভিতরে ওই কমেন্টটা করবে না, কারণ ও কষ্ট করে গেছে, ও নিজে কষ্ট করে গেছে, ও জানে যে লাল মিয়া কতটা কষ্ট করছে, নিজ চোখে দেখে গেছে। যে ব্যক্তি ঢাকায় আইছে সেই ব্যক্তি কিন্তু আমার পোস্টে বাজে কমেন্ট করে না। আর যে ব্যক্তি আমাকে অর্থনৈতিকভাবে টাকা দিয়ে সহযোগিতা করে, 500, 1000, 200, 150, সেই ব্যক্তিও আমাকে খারাপ কমেন্ট করে না। খারাপ কমেন্টটা কে করে জানেন? ওর কুত্তার বাচ্চা জায়গায় ভাষাটা আরও খারাপ ছিল, দাঁতে কামড় দিয়ে আটকাইলাম। যে আমার 1 টাকা সহযোগিতা করে নাই, ওই কুত্তার বাচ্চাই এই কমেন্টটা করে বাজে। আর যে ঢাকাতে একদিনও আসে নাই, কিছুক্ষণ আগে একটা ফোন আসছে লাইভে ঢোকার আগে, ভাই আবার আন্দোলনের ডাক দেন। বাড়ি কই? নীলফামারী জলডাঙ্গা। ফোন তো মনে হয় এই প্রথম আমারে দিচ্ছেন, আমি তো কথা বলেই বুঝি যে কোন থানা, তারা তো ঢাকায় আসেন না। কয় হ ভাই, 9 তারিখে ঢাকা আইছিলেন? না ভাই। 29 তারিখে ঢাকা আইছিলেন? না ভাই।
ফেব্রুয়ারির 4 তারিখে ডাকাইছিলেন? না ভাই, ভাই কখনোই ডাকা যায়নি। আপনার ডাকা ভাই ডাকা যায়নি। চিন্তা করা যায়, ও আবার আমার এখন আন্দোলনে ডাক দিতে কইতেছে। এতগুলা ডাক দিছি, ও ডাকায় আসে নাই। 1 টাকা দিচ্ছেন, আমার সহযোগিতা করছেন না ভাই, আবারও আন্দোলনে ডাক দেন। একটা আন্দোলনে ডাক দিতে গেলে 1 লাখ টাকা কোমরের মধ্যে বাইন্ধে প্যান্টের পকেটে ফালিয়ে তারপরে ডাক দেওয়া লাগে। একটা আন্দোলনের ডাক দিয়ে দেখা, তোরা পারমিশন নিয়ে একটা আন্দোলনের ডাক দিয়ে দেখা। 1 লাখ টাকা কোমরে বাইন্ধে তারপর যেতে হয়। তারপরে তো আছে, যদি সাংবাদিক ভালোভাবে ফলো করে দিতে চাও, কিচ্ছু না, সাংবাদিকের আপ্যায়ন খরচ দিবে, আপ্যায়ন, ঘুষ না ভাই, আপ্যায়ন। সাংবাদিকেরা আসছে, আপ্যায়ন খরচ দিবেন। যাকে যে একটা ইলেকশন বাটবার তুই একটা, কাকে বলছেন আমি জানি না। যদি আমাকে লিখে থাকেন তাহলে কেন? তোমার মেয়েরে চুচ্ছি আমি, না তোমার মায়ের চুচ্ছি আমি, না তোমার বোনের চুচ্ছি আমি, না তোমার বোনের কাছ থেকে আমি টাকা লইছি, না তোমার মার সাথে আমি চিটারি করছি? উত্তরটা তুমি দ্বিতীয় নেক্সটে দিবা। বাটপার তাকেই বলবা যে তোমার সাথে বাটপারি করেছে। কি বাটপারিটা করেছে সেটা লেখো। তোমার সাথে করছি, না তোমার মার সাথে করছি, না তোমার বোনের সাথে করছি, না তোমার মেয়ের সাথে করছি, না তোমার বউর সাথে করছি, কার সাথে বাটপারি করছি? কুত্তার বাচ্চা উত্তরটা দিবি। আজকে লাইভই গালি গালাজের জন্য আসছি, আজকে লাইভ বিশ্ববিখ্যাত লাইভ করব। উত্তরটা দিবি। বাটপার স্বাভাবিক বলতেই পারোস, কিন্তু কি বাটপারি করছে সেটা এখানে ক্লিয়ার করে বলবি। আর কমেন্টটা ক্লিয়ার করেই কর যে এই 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 কারণ আপনি বাটপার বলতে হবে। তাছাড়া তোর মায়েরও চুদি, তোর বোনেরও চুদি, তোর গোষ্ঠী সুদ্ধা চুদি, কুত্তার বাচ্চা। আমি কিন্তু নেতা হইতে আসি নাই, আমার গন্ডারের চামড়া না। নেতার গোষ্ঠীকে চুদার জন্য আমি আসছি। আমি নিজে নেতা হইতে আসি নাই, নেতার গোষ্ঠী মারি। আমি এখানে একজন যোদ্ধা, আমি একজন যোদ্ধা, যুদ্ধ করতে আসছি। আর কি যোদ্ধা সেটা যদি এখনো না বুঝোস, যে জেল খাটতে পারে, ভয় পায় না, সে যে কি যোদ্ধা এখনো যদি না বুঝোস, তো মার গর্বে রইছস। আবার ফিরে জন্মগ্রহণ করে তারপর লাল মিয়ার সাথে কথা বলতে আসিস, এর আগে আসিস না। তাহলে কর্মচারী ইউনিয়ন যখন 16 তারিখে এই চিঠি বের হইল, স্পষ্টভাবে আমাদের আব্বা, গ্রাম পুলিশের আব্বা, গ্রাম পুলিশের অভিভাবক স্যার কিন্তু বলে দিছে স্পষ্টভাবে, এই অর্থ বছরে গ্রাম পুলিশের তথা চৌকিদার দফাদার তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই, প্রস্তুতি নেই, চিন্তা ভাবনা নেই। যদি পরবর্তীতে চিন্তা ভাবনা করা হয় তাহলে এমপি মহোদয় আপনাকে জানানো হবে। তাহলে ক্লিয়ার? কর্মচারী ইউনিয়নের আব্বা, গ্রাম পুলিশের অভিভাবক, তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিছে এই অর্থ বছরে গ্রাম পুলিশের কোনো কিছু নাই। এবার আসেন, চুপ করে কিন্তু বসে রয়েছেন কর্মচারী ইউনিয়ন, একটা প্রতিবাদ করেন নাই। যদি যারা 20,000 টাকা বেতন পায়, বাংলাদেশ সরকার সেই 20,000 টাকা যারা বেতন পায় তাদের কথা চিন্তা করতেছে যে 20,000 টাকা বেতনে বর্তমান সময়ে বাজার যে দাম, আবারও এই বাজেটে বাড়ছে। 20,000 টাকায় চলা টাফ ব্যাপার, চলা যায় না। সরকার মাথায় চিন্তা করছে, বাংলাদেশ সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু চিন্তা করছে যে এই বেতনে তো আসলে চলা যায় না। তিনি পে স্কেল বহাল করে নিচ্ছে। আপনি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় একবারও ভাবলেন না 20,000 টাকা বেতন পাইয়া বর্তমানে চলা যায় না, সেটাকে প্রায় দ্বিগুণ করা হয়েছে, 40,000 টাকা পাবে তারা। তারাও তো মানুষ, গ্রাম পুলিশও মানুষ। তাহলে গ্রাম পুলিশ 7,500 টাকা বেতনে তারা বাজার করবে কিভাবে? তাদের ছেলে মেয়েকে স্কুলে লেখাপড়া করাবে কিভাবে? তাদের পিতা মাতার ভরণ পোষণ করবে কিভাবে? তারা একটা মাস কিভাবে চলবে? যদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই 22 লক্ষ সরকারি কর্মচারীদের একজন পিয়নের বেতন
20,000 টাকা থেকে 40,000 টাকা করতে পারে, এই কথাটা চিন্তা করে যে বর্তমান সময়ের যে বাজার মূল্য, এই বাজার মূল্যে 20,000 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না, তাদের বেতন 40,000 টাকা করা উচিত। আর আপনি মাননীয় মন্ত্রী মহোদয়, এই 7,500 টাকা বেতন সেটা বাড়ানোর চিন্তা ভাবনা আপনার মাথায় আর নাই। আপনার মাথায় কি এই চিন্তাটা একবারও আসলো না যে এই 7,500 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না, এই মানুষগুলো তারা কিভাবে চলবে? জাতীয় বেতন স্কেল বাদই দিলাম, আপনি সময় উপযোগী একটা বেতনের চিন্তা ভাবনা অন্তত পক্ষে করতেন, যে এই মুহূর্তে জাতীয় বেতন স্কেল আমরা দিতে পারতেছি না, তো যাই হোক আমরা এই গ্রাম পুলিশ সদস্যরা যাতে চলতে পারে, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে স্ত্রী সন্তানের মুখে 2-4টা ডাল ভাত তুলে দিতে পারে, সেই একটা বেতন ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। এই কথাটা বলতেন, তাইলেও তো আমরা মনের শান্তি দিতে পারতাম। আর কর্মচারী ইউনিয়নকে বলতেছি, আপনারা কি বলে কুকুরের লেজ যেমন ভিতরে নেয়, এইভাবে ভিতরে নিয়ে চুপসে বসে রইলেন কেন? আমরা কেন প্রতিবাদ জানালেন না? কথা তো আপনাদেরকে দিছিল, মাননীয় মন্ত্রী মহোদয়ের বাসায় গেছিলেন, আপনাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বাস দিছিল, আপনারা কেন প্রতিবাদ জানালেন না? যে মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস আপনি দিছিলেন, আপনি আজ কেন এই কথা বলতেছেন? আপনি তো মাত্র 2 মাস আগে আমাদেরকে আশ্বাস দিছেন যে আমাদের জন্য সর্বোচ্চ বিবেচনা করবেন আপনি। তাহলে এইটাই কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিছিলেন আপনি? এই প্রতিবাদটা কেন কর্মচারী ইউনিয়ন করলো না বা করে নাই? আপনাদের সাধারণ গ্রাম পুলিশের কাছে প্রশ্ন, কেন করে নাই জানেন? ভয় 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 ভয়। এটা করলে দেলোয়ারকে যদি সাসপেন্ড করে, যে বলবে, নাসের বলতে গেলে নাসেরকে যদি সাসপেন্ড করে, দেলোয়ার বলতে গেলে দেলোয়ারকে যদি সাসপেন্ড করে, গ্রেপ্তার পরের বিষয়, আগে সাসপেন্ড। যদি সাসপেন্ড করে, দেলোয়ারের কি বাল কাম ঠেকা রয়েছে? 40,000 চৌকিদারের লেগে দেলোয়ার সাসপেন্ড হইতে যাইব? ঠেকা রয়েছে দেলোয়ারের? নাসেরের কি ঠেকা রয়েছে তোমার মতো চৌকিদারের লেগে নাসের সাসপেন্ড হইতে যাইব? ওই ঠেকাটা হইলে একমাত্র লাল মিয়ারই হয়েছে, আর কারোর না। আর সেই লাল মিয়াকে তুমি কুতুং কুতুং করে কমেন্ট করো, উফ কি মজার কমেন্ট, কয় যার লেগে করলাম চুরি সেই শালাই কয় চুর। হায় রে মাদার চুর। পারলে একটু হুঙ্কার ছেড়ে দেখাই দিয়ে বলো, প্রতিবাদ করতে দোষ কি? অন্যায়ের প্রতিবাদ, যে মানুষ সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আর যে হিজড়া, সে হিজড়া না, সরি, হিজড়াদের অপমান করা হবে, হিজড়ার আরো প্রতিবাদী, তাকে যে কার সাথে তুলনা করবো সেইটাই আসলে আমার ভাষা জানা নাই। অন্যায় মানুষের সাথে মানুষ করলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না যে প্রতিবাদী আরেকজন মানুষের সাথে অন্যায় করলে, ধরেন আমি একজন মানুষ, আমার সামনে অন্যায় করলে আমি অন্যায় দেখি না, আমি সাথে সাথে সেখানে প্রতিবাদ করি অন্য মানুষের সাথে ঘটলে। আর এই অন্যায়টা তো আপনার সাথে করা হচ্ছে। আপনার 7,500 টাকা বেতন, আপনার বেতন ভাতাটা আপনি প্রাপ্য হচ্ছেন 20,000 টাকা, 19-20তম গ্রেডের, সেটা দিচ্ছে না, 7,500 টাকা দিচ্ছে। অন্তত পক্ষে আপনার বর্তমান সময়ে চলতে গেলে 15-16 হাজার টাকাও যদি ধরতো তাইলেও একটা কথা ছিল। এই অন্যায়টা আপনার সাথে করা হচ্ছে, আপনার সাথে অন্যায় করার পরেও আপনি প্রতিবাদ করেন না। আপনি কি মানুষ? কি আপনি বলতে পারেন আপনার দ্বারা এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে? তাই আবার নতুন নাটক আসছে, ও তো পাগল যায়, ওর কথা বলে লাভ নাই। বিল্লাল নচিন্তা ডোফুর্তি, এখন আবার নচিন্তা ডোফুর্তিতে আসছে। দেখ, সেটা আপনারা জুতে মারতেছেন, আপনারা তার জবাব তারা দিয়ে দিতেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এটা অন্তত পক্ষে বুঝছেন। কিন্তু আমাকে আপনারা ভুলটা কেন, সেটা আমার, আপনার প্রত্যেকেই পোস্ট করেন আপনাদের আইডি থেকে, আমার ভুল কি? লালমে ভাই আপনার এইটা ভুল, আপনারা পোস্ট করেন, প্রমাণ সব পোস্ট করেন, আমি কি খারাপ সেটা পোস্ট করেন, আমার বিন্দু পরিমাণের আপত্তি থাকবে না। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম খেয়ে বলতেছে, আপনার দুলাভাই বলুম, আমি পারলে সেই জায়গাগুলো সংশোধন হয়ে যাবো, যে ভুলগুলো আমার, যে দোষটা আমার। কিন্তু আমার দোষটা আপনি একেবারে লেইখা পোস্ট করেন যে আমার এই দোষ, আমার এই ভুল, এই কারণে আমি আপনার কাছে খারাপ, এই কারণে আমি আপনার কাছে অপরাধী। যদি পারেন সেটা করেন, তাছাড়া আমার টিট মারবেন, আমি কিন্তু টেট মারবো। আমাকে ইট মারলে আমি কিন্তু পাটকেল মারবো। আমি কিন্তু গন্ডারের চামড়া না, বাসা খারাপ করব না, কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দেবো না, কুকুর কামড় দেবো না ভাই, কুমোরটা পাইছে একটা বাড়ি দিয়ে কুকুরের কুমোরটা ভেঙে দিব, কামড় তো দিব না, কিন্তু বাড়ি দিয়ে কুমোরটা ভেঙে দিব ভাই, আমি লো সেইটা। নেই কোনো কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ করবেও না। তারা হলো তেল মাইরা মাইরা যদি হয়। আর তারা আরেকটা জিনিস ভালো করে জানে, সেই 80-90 সাল থেকে তাদের কমিটি, সচিবালয়ে তাদের নামে কমিটি, সচিবালয়ে তাদের নাম দেওয়া, বাংলাদেশ এই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, এইটা সচিবালয় জানে। যদি কোনো চিঠি হয় সেইটা
ওই আব্দুল কুদ্দুস চৌকিদার ঢাকায় এসে আন্দোলন করে মারা যাইব, তার বিনিময়ে একটা কিছু হইব, কিন্তু ওই চিঠিটাও নাম আসবে কর্মচারী ইউনিয়নের, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির। যেই কারণে তারা বড় গলায় বলে প্রমাণ সহ দেখাবো, 1 টাকা বাড়লে কর্মচারী ইউনিয়নের হাত দিয়েই বাড়বে, যা কিছু হবে কর্মচারী ইউনিয়নের হাত দিয়েই হবে। প্রমাণটা তারা কি দেখাবে জানেন? কারণ চিঠিটা তাদের নামে হবে। লাল মিয়া মোর, আন্দোলন করে মোর, সংগ্রাম করে মোর, জেল খাইটা মোর, আর যা করে মোর, চিঠি তো আমাগো নামে হবে। চিঠি যদি আমাগো নামে হয় আর কিছু লাগে? আপনারা আছেন সেই দলে। একটা মানুষ খুচা দিয়ে একটু মারছেন, লাল মিয়া সাহেব না ভাই, লাল মিয়া চৌকিদার, লাল মিয়া সাহেব আপনারা সব নেতারা সাধারণ গ্রাম পুলিশকে নিয়ে ছিনিমিনি খেলছেন কেন? আমি কি ছিনিমিনি খেলতেছি? সবেরে বলবেন না, আমাকে পারলে আমাকে বলেন যে কোন বিষয় নিয়ে আমি আপনার ছিনিমিনি খেললাম, স্পষ্ট করে কমেন্ট করেন। আপনার আইডি থেকে একটা পোস্ট করেন, কারণ কমেন্টে যদি আপনি না বলতে পারেন, আপনার আইডি থেকে একটা পোস্ট করেন যে লাল মিয়া আপনি গ্রাম পুলিশের, এই সাধারণ গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেছেন, এই 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 তার ব্যাখ্যা। সাহেব কমেন্টটাও করেন, আপনার কমেন্টও আমি দেখব। আমি কি ছিনিমিনি খেললাম সেটা আমাকে আপনি বলবেন, অবশ্যই এই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কি ছিনিমিনি খেললাম আপনাদের ভাগ্য নিয়ে। 5 মাস জেল কি তুই খাটন শুধাইছস? ওই কুত্তার বাচ্চা, ছিনিমিনি তোর 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 জীবন নিয়ে কি ছিনিমিনি খেলছি? ছিনিমিনি খেলছে আমার জীবন নিয়ে, ছিনিমিনি খেলছে আমার পরিবারের জীবন নিয়ে, ছিনিমিনি খেলছি আমার অস্তিত্বকে নিয়ে। তোর জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলছি না? এই তুই ঢাকা আইসস, তুই বলতে পারবি এই যে 9 দিন এই ডাকলাম ঢাকা আইসস, তুই তো আসস মামার জয়ে, লাল মিয়া করুক আর কর্মচারী ইউনিয়ন করুক, আমি বাড়ি বসে থেকেই পাবো, একজন করলেই হলো, পাবোই, করার মর। আচ্ছা তুমি গালি গালাজ পারবে না, একজনের পারতে দাও, তুমি পারো না, সবাই খারাপ হইও না। খারাপ লাল মিয়া খারাপ হোক, খারাপ লাল মিয়া খারাপ হোক, লাল মিয়ার বাসা খারাপ, লাল মিয়া খারাপ। উত্তর দে, আজকের বাসা হবে তুই করে, উত্তর দে। ছিনিমিনিটা কি খেললাম? গ্রাম পুলিশের জীবন নিয়ে, ভাগ্য নিয়ে কি ছিনিমিনি খেললাম? উত্তর দে। গ্রাম পুলিশের লেগে, জাতীয় অবদান স্কুলের লেগে, আল্লাহ, এটা কজন আছে দেহ দি? যাই, ওইটার থেকে লাইভটা কেটে গেছে, আবারও নতুন করে লাইভে আসলাম। যারা যুক্ত ছিলেন তারা, আজকে চাইনিজ ভাষায় লাইভ করা হচ্ছে, চাইনিজ ভাষা, যাকে বাঠাম দেওয়ার লাগবে। গোষ্ঠী মারলাম তোর গ্রাম পুলিশের কাজের গোষ্ঠী মারলাম। কর তোরা, এবার তোরা কর। লাইভ থেকে তো কেটে গেছে, আবারও আশা করি যুক্ত হবেন আর এই ক্লিয়ার মন্তব্য করবেন। হ্যাঁ, একবার এই লোক অবশ্যই স্পষ্ট কমেন্ট করবেন। গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে লাল মিয়া কি ছিনিমিনি খেলতেছে, একটার পর একটা প্রোগ্রাম দিতেছি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যাতে আসে। যদি 30,000 গ্রাম পুলিশ ঢাকা ঢুকেন, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসতে 10 মিনিট যাবে না, 10 মিনিট। 30,000 গ্রাম পুলিশ একদিক দিয়ে ঢাকা আসবেন, 10 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর নজরে যাবে। প্রধানমন্ত্রী আধা ঘন্টার ভিতরে পাগল হয়ে যাবে। NSFI DGFI মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে গোয়েন্দা শাখার DGFI আছে, তারা পাগল হয়ে যাবে যে লাল মিয়া সাহেব আপনি দ্রুত রেডি হন। 5 সদস্য বিশিষ্ট বা আপনারা কয়জন যেতে চান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে, আপনি দ্রুত রেডি হন। আপনার দাবি দেওয়া কি সেগুলো রেডি আছে? গাড়ি রেডি করতেছি, আপনি গাড়িতে উঠেন, আপনাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি। 30,000 গ্রাম পুলিশ ঢুকলে 10 মিনিট ছাড়া 20 মিনিট সময় পার হবে না প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাইতে। কুত্তার বাচ্চারা, তোমরা ঢাকা আসো না, বড় বড় কথা শুধাও, তোমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেছি। তোমাদের ভাগ্য নিয়ে কি ছিনিমিনি খেলছি আমি একটু বলো? আমি তো আমার ভাগ্য নিয়ে জুয়া খেলতেছি, আমার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেছি। তোমাদের ভাগ্য নিয়ে কি ছিনিমিনি খেলছি? আমার মতো মানুষ পাইতে তোমার বংশে তো নাই, তোমার বাপ দাদার বংশও নাই, তোমার এলাকায় পাইবে না। আর 1 পিস বাইর করে দেখাও, 1 পিস, আর 1 পিস বাইর করে দেখাও।
যে আমার মতো ত্যাগ স্বীকার করে নিজের খাইয়ে জেল খাইতে বউ তালাক দিয়ে, বউ তো তালাকি 1-2 বছর 4-3 বছর তো বউয়ের চোখে দেখিনি, বাড়ি ঘর ছেড়ে বউ তালাক দিয়ে, বাচ্চা তালাক দিয়ে, সব তালাক দিয়ে এই 45,000-এর কল্যাণ তুমি চুদাইবে না। যেদিন চুদাইবে সেদিন এসে আমার লোক ফাইট করতে, সেদিন তোমার লোক ভালোবাসা দেবো আমি। তো যাই হোক, এই যে কর্মচারী ইউনিয়ন সাহেবেরা মার বুকের দুধ খেয়ে থাকলে 6 মাস 300 টাকার স্ট্যাম্পে লিখিত দিবা, আমিও লিখিত দিমু, তোমরাও লিখিত দিবা। উজ্জ্বল খান সাহেব মামলার আপনি কিচ্ছু না বাদী আমি লাল মিয়ে পং পাং যে ভণ্ডামি শুরু করে দিচ্ছেন সাইদুল দেওয়ানের লিয়ে। আবার এখন আর একটা ভণ্ডের দল এসে জুটছে, SM জিয়াউল হক কল্যাণ ফান্ড, আর তিনি এই কোর্টের মামলা পরিচালনা করবে। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমি আমার মার সাথে জেনা করি, আর যদি SM জিয়াউল খানের সাহস থাকে লাইভে এসে বলেন যে আমি আমার মার সাথে জেনা করি, যাহা বলিব সত্য বলিব, কোরআন হাতে নিয়ে বলিব। আমি আপনার বাড়িতে গেছিলাম, আপনার বাড়িতে ভাত খাইছি, আপনাকে নিয়ে বৃষ্টির মধ্যে 2-3টা থানা ঘুরছি। আপনার মনের ভিতরে কি আছে গ্রাম পুলিশ নিয়ে? দুস্থ, লাল মিয়া বলে না, দোস্ত বলে। দোস্ত, তুমি মাথাটা ঠান্ডা করবা, তুমি যদি খালি মাথাটা ঠান্ডা করো দোস্ত, এই জায়গাটা এমনই একটা জায়গা দোস্ত, 45,000 গ্রাম পুলিশ, যদি তুমি খালি মাথায় একবার ঠান্ডা করো, একটা করে তাদের কাছ থেকে একটা করে টাকা নিতে পারো দোস্ত, 45,000 টাকা দোস্ত। তুমি মাথাটা ঠান্ডা করে তোমার সংগঠনটা সকল থানায় থানায় বহাল করতে পারো। যদি এটা করতে পারো, ধরো তুমি হোয়াটসঅ্যাপে গ্রুপ করলা, প্রত্যেকটা থানার থেকে একটা করে লোক হইলো, 530টা লোক হইলো দোস্ত, তুমি 100 করে টাকা যদি নেও, 500 থানায় 50,000 টাকা। তো যাই হোক, যারা মনে করেন ভাই মক্কা শরীফের হুজুর ভাষা খারাপ আপনারা দেখতেছেন, হয়তো বা ভাষা খারাপ দেখতেছেন, যদি আমার কথাগুলো রাইট হয় তাহলে ভাষা খারাপের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভাষা খারাপগুলো কারণবশত করা হচ্ছে। আমি কথায় আছে, এক দেশের গালি আরেক দেশের বলি। দিনাজপুর একটা থানা আছে, যেই থানার নামটা এই ভোদা থানা, দিনাজপুর একটা থানা। তো সেই থানায় যারা আছেন তারা কাগজপত্রতে কিন্তু ওইটাই লেখেন ভোদা, আর যারা সেখানে বসবাস করেন বাড়ি কোন থানায় বলতে হয় এইভাবেই ভোদা থানায় বাড়ি। এটা মাইন্ডের বিষয় না, এটা কিন্তু মাইন্ডের বিষয় না, এটা মাইন্ডের বিষয় না, কারণ ওই জায়গাটার নামই ওইটা দিয়ে নির্ধারণ। এইটা আপনারা মাইন্ড করবেন না। ওই একটু ভাষা খারাপ করতেছি, যার সাথে ভাষা খারাপ করার দরকার তাকেই কিন্তু ভাষা খারাপ করতেছি, বাকিরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাষা খারাপ দেখার দরকার নাই, দেখেন যে কাজগুলো করতেছে কাজগুলো সঠিক আছে কিনা। যাই হোক, ধন্যবাদ। এখন যদি এই কর্মচারী ইউনিয়ন সাহস থাকে ও SM জিয়াউল হকের কথা, তার চিন্তাধারা মাথা ঠান্ডা করে, আমার মাথা ঠান্ডা না ভাই, আমি গরম মাথার লোক, কারণ অন্যায় দেখলেই মাথা গরম, পায়ের রক্ত মাথায় উঠে, আপোষ নাই, উচিত কথা বাপরে ছাড়ুম না, অন্যায়ের সাথে আপোষও করব না। SM জিয়াউল হক সাহেব, তার চিন্তাধারা হচ্ছে 1 টাকা করে 45,000 গ্রাম পুলিশের সাথে ঠান্ডা মাথায় কথা বলে, তাদের মাথায় হাত বুলিয়ে যদি নিতে পারো দোস্ত, 45,000 টাকা আসবে। যদি এই 500 থানার থেকে 500 গ্রাম পুলিশ বাইর করে আনতে পারো, 1,000 করে টাকা যদি নেও, 5 লাখ টাকা আসবে। ভাই আমি ঠান্ডা মাথার ক্লিয়ার না, কিন্তু আপনারা হইতে পারেন ঠান্ডা মাথার ক্লিয়ার। ঠিকই আপনি তাই করছেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন, যে 100 লোক যদি আমি হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারি, 100 লোকের 1,000 করে টাকা যদি সুন্দর মিষ্টি বাসীয় ভাষা দেই, 1 লাখ টাকা আসবে।
এইবার এস এম জিয়াউল হক সাহেব তিনি এটা তদারকি করবে, এবার এখান থেকে বেনিফিট আসবে। আপনি যে জিয়াউল সাহেব কোন মাল সেটা আমার চেয়ে বেশি কিন্তু কেউ জানে না, আমি কিন্তু জানি। আর আমার কথাগুলো যদি আমি মিথ্যা বলে থাকি, আপনি লাইভে আসেন, লাইভে এসে আপনি কোরআন হাতে নিয়ে বলবেন, অথবা বলেন যে কবে কোথায় আপনার সাথে দুজনে এক টেবিলে বসবো, বসে দুজনে কোরআন হাতে নিয়ে বলবো। এবং আবারও আমি বলি, মিথ্যা বললে মার সাথে জানা করবে। এই কথাটা বইলে আপনি বলবেন যে লাল মিয়া যা বলছে সব মিথ্যা, লাল মিয়া যা বলছে কথাগুলো সব মিথ্যা। যদি এস এম এস 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 এম জিয়াউল এস 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 আপনার যদি সত্যিই সৎ সাহস থাকে, কালকে কল্যাণ ফান্ডের আরে সবাই ফান্ড লয়ে পাগল হয়ে গেছে গা, মানে কল্যাণ ফান্ড একটা ফান্ড, এখানে সকলেই একটা চাঁদা রাখবে, আর সেটার উস্তাদ আমি, সভাপতি আমি, সেখানে টাকা থাকবে, প্রত্যেকেই টাকা রাখবে, সেটার উস্তাদ আমি। খালি এটা কাইটা যা। তো সেক্ষেত্রে সবাই ফান্ড নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমাদের কৃষ্ণধনও মনে হয় ওই ফান্ডের সাথে চলে গেছে, সে মনে হয় টাকা আছে, সকলে ফান্ড নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আরে ওইটা হেগো ব্যাপার না, তারা এখন মামলা পরিচালনা করবে। মামলায় আমি কালকে একটা ভিডিও ছাড়বো, আজকে সময় পার হয়ে গেছে, কালকে একটা ভিডিও ছাড়বো, ভিডিওটা আমি করে রাখছি। মামলার কোন কাগজটার ভিতরে, মামলার যে কটা কাগজ আছে, মামলা করছেন যেদিন সেদিন মামলার কপি, মামলার যেদিন রায় হয়েছে সেটা রায়ের কপি, যেদিন এটা আপিল হয়েছে আপিল কপি, যেদিন এটা আবার সিপি হয়েছে সিপি কপি, 4-5টা দলিল হয়েছে। এই 4-5টা দলিলের কালকে ডকুমেন্টস ছাড়বো। কোন দলিলটার ভিতরে উজ্জ্বল খান লেখা আছে, বা কোন দলিলটার ভিতরে এই এস এম জিয়াউল হক লেখা আছে, প্রত্যেকটা দলিলের ভিতরে লেখা আছে লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ। অথচ যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই। এস এম জিয়াউল সহ কিছু কতিপয় আছে, তারা এই কি বলে আমাদের কৃষ্ণধন, সে তো মামলার বাদীই না, সে মামলার বাদীই না। আমার বিয়ে আমার চাচা খালা মামি কেউ জানে না, আইসা আরেকজন, চিন্তা করো। তো যাই হোক, দিলাম বাদ, আজান দিতেছে অনেক। শুনানি করার পরে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, শুনানি করালে সে কবিতেও লাল মিয়াই আসবে, লাল মিয়ার নামে আসবে। তবে শুনানি করাতে যায় যদি এই মামলাটার কোনো ক্ষতি সাধন করা হয়, তাইলে কিন্তু কাউকে ছাড়া হবে না, সেইটা যাইনো। এটার লাইভ অটো কাটে, অটো একটা সিগন্যাল দিয়ে দিতেছি, এই মামলার নাম করে টাকা নাওগা, যারা তোমাদের দেবে এটা তোমাদের ব্যাপার, কারণ টাকা ছাড়া কোনো কাজ হয় না, টাকা লাগবেই, টাকা নাওগা। যদি মামলা, যেহেতু লাল মিয়া অ্যান্ড আদার্স, এটার এই ভালো লাল মিয়ার খারাপও লাল মিয়ার ফ্যাসিলিটি বুক যদিও সবাই করবা, কিন্তু লাল মিয়া নামটার উপরেই কলঙ্কও লাগতে পারে, আবার লাল মিয়া নামটার উপরে এই পুরস্কারও লাগতে পারে। কলঙ্ক যদি লাগাও, এনে টাচ করি নাই, এনে এই যে জায়গায় টাচ লাগে, কিন্তু টাচই করিনি, মানে অটো টাচ লাগে। কলঙ্ক যদি লাল মিয়ার কাগজের উপরে লাগাও, তাহলে এস এম জিয়াউল হক ছাইরা কিন্তু দিব না, এস এম জিয়াউল হক। তোমাদের কপাল ভালো, কালকে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল, কিন্তু টাকার কারণে কালকে করতে পারবো না। এটা করতে হয়তোবা রবিবার করব। যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সাহেব, তিনি আমি লাইভের মাধ্যমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো। এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী আমরা ঢাকায় আমরণ অন্বেষণে যাব, আমরণ অন্বেষণ। আমরা এটা সাংবাদিক সম্মেলন যদি আল্লাহ আমাকে রোববার করতে দেয়, যদি টাকার ব্যবস্থা আমি করতে পারি, তাহলে আমি রবিবার করতে পারবো। অ্যাডভান্স বলা যাচ্ছে না যে পারবো কিনা, তবে আপাতত কালকে করার কথা ছিল, কালকে ডেট চেঞ্জ, কারণ টাকার ব্যবস্থা আমি নিতে পারিনি। এখন টাকা যদি আমি রোববারের মধ্যে ব্যবস্থা করতে পারি, তাহলে রবিবার সাংবাদিক সম্মেলন করব। রবিবার দিন সাংবাদিক সম্মেলনটা হবে কি, প্রতিবাদ সাংবাদিক সম্মেলন, যে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের
এই যেই কথাটা তিনি বলেছেন, যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তার সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন। যার বেতন 20,000 তার বেতন 40,000 করতে টাকা হবে এই দেশের, আর যার বেতন 7,500 টাকা তারকে নিয়ে আপনি মাথায় গামাচ্ছেন না। আপনার মাথায় চিন্তাই নাই। যে খেয়েছে তাকে আরও দাও, আর যে খায়নি সে প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। রান্না আবারও বসানো হয়েছে, পাক হবে, তারপরে খাবেন। এটাই তো বর্তমান বাংলাদেশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। আপনি স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের বেশ ভালো কথা, আমাদের অভিভাবক, ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি আমাদের অভিভাবক হতে পারেন, অভিভাবকের দায়িত্ব পালনটা আপনি করতেছেন না। যদি মনে করতেন যে আমি 45,810 জন মানুষের অভিভাবক, আর অভিভাবকের কাজ হইল তার সন্তানেরা কিভাবে ভালো থাকে সেটা দেখা, কিন্তু আপনি সেইটা প্রমাণ করলেন এই জাতীয় সংসদের মাধ্যমে মাননীয় এমপি মহোদয়ের প্রশ্ন পর্বের উত্তর পর্বে প্রমাণ করে দিলেন। তো আমরা আপনি পর্যন্ত থেমে থাকবো না, আমরা প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর, কারণ আমাদের শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী। কোনো মন্ত্রী আমাদের মুখের দিকে তাকাবে না, তারা তাকাবে না, আজও পর্যন্ত তাকায়নি, তাকাবেও না। আমাদের শেষ ভরসা একটা আছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আল্লাহ যদি তার কাছে আমাদেরকে পৌঁছাইতে দেয়, এবং আল্লাহ তার কাছে পৌঁছাইতে দিলে অবশ্যই তিনি মহান আল্লাহ দয়াল। আর আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা যদি তার কাছে পৌঁছাতে পারি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা ঢাকাতে এই রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেব, পরবর্তী কর্মসূচির ঘোষণা দেব। যদি সত্যিই আপনি আপনার ভাগ্যের পরিবর্তন চান, তাহলে আপনি কর্মচারী ইউনিয়ন করেন। আমি পিছনেও বলছি, দুঃখ নাই, আপনি কর্মচারী ইউনিয়নই করেন। আপনার ভাগ্য পরিবর্তনটা করার জন্য ঢাকায় আসেন, আপনি কর্মচারী ইউনিয়নই করেন গা, কিন্তু আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য ঢাকায় আসছেন। এখন যদি আসলেই আপনারা ভাগ্য পরিবর্তন করতে চান, আমি আসলে বুঝি না, মাথায় ধরে না। যারা এইখানে যোগ্যতা সম্পন্ন হয় তারা কি করবেন, এই যে 7,500 টাকা বেতন, এই বেতন তো আসলে চলা যায় না। এখন কি করা, আল্লাহ গেছে, যাই ওইটার থেকে লাইভ আবারও কেটে গেছে। দেখ, মূল কথা হয়েছে, আর দরকার নেই। যদি আপনারা এই বেতনে চাকরি না করে হয় চাকরি ছাইরা দেন, আর না হয় ঢাকায় আসেন, দুইটার একটা করেন। এইখানে 7,500 টাকা বেতন আসলে এইটা কি মানুষ চাকরি করে? হয় চাকরিটা ছাইরা দেন, ছাইরা দিয়ে অন্য জায়গায় যান, বাঁচেন, আর না হয় চাকরিটাকে একটা সময় উপযোগী জায়গায়, সময় উপযোগী বেতন কাঠামোতে নেওয়ার জন্য ঢাকায় আসেন। দুইটাই একটা করেন। আর যারা ওই যে কি বলে, এই শেষ বয়সে চলে গেছে, আমার বৃদ্ধ কাকা বাবারা, তারা আছে এখন জিকিরে, আর আছে আগে 2 বছর 3 বছর 4 বছর কত গেছি, হয় না, এখনো হইব না, 2-4 বছর আছে, যা এই পাই তাই দিয়ে চলে যাব। তাকে পোলাও বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েও বিয়ে দিয়ে দিয়েছে, সব বিয়ে দিয়ে দিয়েছে। যার বয়স হয়েছে 4 বছর চাকরির আছে, 55 বছর বয়স, 4 বছর আছে, ওই কাকার তো চিন্তা নাই। ওই কাকার লোক 2টা মেয়ে 3টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছে, ছেলে আছে, তারা তাদের মতো খায়। এখন তারা স্বামী স্ত্রী 2 জন আছে, 7,500 টাকা বেতন পায়। এই বেতনটা দিয়ে চাউল ডাউল পরিষদ থেকে কিছু চাউল পায়। এই বেতনটা দিয়ে কিছু মাছ, গুড়া মাছ যদি কিনতে পারে, কারণ মাছও কেনা যায় না, পাঙ্কাশ মাছও কেনা যায় না। ওই গ্রামের বাড়ি আশেপাশ থেকে শাক টাক এই সেই কিছু টুকিয়া টাকি আনে, 2 জনের চলে জায়গা, তাইরে না করে 7,500 টাকায় চলে জায়গা। তার আর লাগবে না ভাই, সে ঢাকাতে আসার দরকার নাই। সে জানে যে লাল মিয়া করবে, বা যারা আছে তারা করবে, করলে আমারটা বাড়বে, আর না বাড়লে না বাড়লো, আমার দরকার নাই। সে আছেন ওই লাইনে। কিন্তু আপনি ইয়াং জেনারেশন, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনি পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হলে অবশ্যই হয় এই চাকরিটা ছাইড়ে দেন, আর না হয় এই মানসম্মত বেতনের জন্য ঢাকায় আসতে হবে। ঘরে বসে হবে না ভাই।
ভাই সাংবাদিক সম্মেলন কোথায় করবো একটা প্রশ্ন করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। এখন সাংবাদিক সম্মেলন সাধারণত হল রুমে করতে হয়। হল রুমে করতে গেলে এই যদি আমি এই ইয়েতে যাই, প্রেস ক্লাব হল রুমে যাই, কমপক্ষে হল রুম ভাড়া চলে যাবে আমার 20,000 টাকা। শুধু ছোট্ট রুম নিয়ে সেখানে করতে যাই, হল রুম ভাড়াই লাগবে 20,000 টাকা, তখন 1 লাখ টাকার টান পড়বে যদি আমি হল রুমে করতে যাই। আমি যদি রাস্তায় করতে যাই টাকা লাগবে 50,000 রাস্তায়। তো যদি আমি ভাই রাস্তায় করি, আমি জানি না কোথায় করতে পারবো, কারণ এখনও কিন্তু টাকা নাই পকেটে, এখন টাকা নাই। এখন আমি কোথায় করব সেটা জানি না। যদি আমি রাস্তায় করি তাহলে প্রেস ক্লাবের সামনে, যদি রাস্তায় করি প্রেস ক্লাবের সামনেতে। আর যদি হল রুমে করি তাহলে ভাই এখনও আর হল রুমে করা হবে না, কারণ এখন পর্যন্ত তো হল রুম আমরা ভাড়া নিইনি। হল রুম ভাড়া একদিন আগে পাওয়াও যাবে না। কালকে যে আমি হল রুম ভাড়া পাবো, ইম্পসিবল, সম্ভবই না, কোনো হল রুমে আমি পাবো না। অতএব অবশ্যই হল রুম সম্ভব না। ওই সাংবাদিকদের পায়ে ধরে হাতে ধরে এই রাস্তায় করতে হবে সাংবাদিক সম্মেলন। তো সাংবাদিক সম্মেলন করতে খুব একটা লোক লাগবে না, আপনাদের লাগবে না, কাউকেই লাগবে না। সভাপতি, সেক্রেটারি, এই দুইটা মূল ব্যক্তি লাগবে। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক 3টা ব্যক্তি, ক্যাশিয়ার আছে 4টে, আর 2-4-5 জন সহসভাপতি বা সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক। 8-10 জন ব্যক্তি হইলেই সাংবাদিক সম্মেলন হয়ে যায়। তো এই 8-10 জন ব্যক্তি হলেই হবে, অত লোক আসার দরকার নাই। তারপরেও যদি কেউ আসতে চান যে আমরাও শরিক হইতে চাই, তাহলে রবিবার চেষ্টা করব ভাই, যেভাবেই হোক রোববার এটা আমি করার চেষ্টা করব, রোববার দিন। তারপরও আপনারা আমার সাথে ফোন দিয়ে আসবেন। কালকে রাত্রে ফোন দিলে আপনি ক্লিয়ার হইতে পারবেন, যেহেতু কালকে শনিবার, রোববারে যদি করি কালকে রাত্রে ফোন দিলে আপনি ক্লিয়ার হইতে পারবেন। যদি আসতে চান তাহলে আপনি এই রবিবার দিন প্রেস ক্লাবের সামনে আসবেন। প্রেস ক্লাবের সামনে আসবেন, আসলে এই সাংবাদিক সম্মেলনে আপনি অংশগ্রহণ করতে পারবেন বা অংশীদার হতে পারবেন। তো যাই হোক, এটা গেল এই বিষয়। এখন বাকিরা আপনাদের সিদ্ধান্ত কি নেবেন, আপনাদের সিদ্ধান্তগুলো কি নেবেন, এই সিদ্ধান্তগুলো আপনারা পোস্টের মাধ্যমে এখন থেকেই পোস্ট শুরু করেন যে আপনারা কি চান। কর্মচারী ইউনিয়ন যা চাচ্ছে সেইভাবে চান, এস.এম. জিয়াউল হক সে যেভাবে চাচ্ছে এইভাবে চান, নাকি উজ্জ্বল খান সে যেভাবে চাচ্ছে সেভাবে চান, নাকি বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি যেভাবে চাচ্ছে সেভাবে চান। কার মতামতের সাথে আপনাদের মতামতের মিল আছে, কার কথাগুলো যৌক্তিক, দাবিগুলো যৌক্তিক, কার সাথে আপনারা থাকবেন, প্রত্যেকেই একটা করে পোস্ট করেন। আর আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চেষ্টা করতেছে সকল গ্রাম পুলিশকে একত্র করার জন্য চেষ্টা করতেছে। তারা দেখতেছে যে নিজেরা এরা পারাপারি করে এদের ভাগ্যটা তারা নষ্ট করার চেষ্টা করতেছে, এটা তারা দেখতেছে, তারা অলরেডি বুঝে গেছে। আমাকে অলরেডি তারা বলছে যে লাল মিয়া সাহেব, এই আপনাদের পারাপারির কারণে আপনাদের ভাগ্যটা লাস্টে নষ্ট হবে, যত লোক বেশি হবেন তত আপনার অধিকার আদায় সহজ হবে। মইনুর রশিদ চৌধুরী তিনি কিন্তু আমাকে বলেছেন এবং তিনি আজকে পোস্টও করেছেন, তিনি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নাসির সাহেবের সাথে কথা বলার চেষ্টা করতেছেন। আমি আশা করব তারা এক টেবিলে বসবে, এক টেবিলে বসে যুক্তি, পরামর্শ, তর্ক যা হবার এক টেবিলে বসে হবে। আর ওই যে বলছি, এক টেবিলে বসে কোরআন শপথ করে, ওযু করে, নামাজ পড়ে কোরআন শপথ করে বসতে হবে। বসে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে পারবেন না। এক টেবিলে বসতে চাইলে প্রিপারেশন নিয়ে আসেন সত্য কথা বলার জন্য, কারণ এক টেবিলে বসলে মিথ্যা কথা বলতে পারবেন না। আমি আপনাদেরকে কোরআন হাতে দেওয়া হবে, ওযু করাবো, কোরআন হাতে দেওয়াবো, এবং ওই যে বললাম যে মায়ের কসম থাকবে, সেখানে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে পারবেন না, এগুলো আমি করাবো আপনাদের দিয়ে। তো যাই হোক, লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি পোস্ট করেন, আপনার আইডি থেকে পোস্ট করেন যে আপনারা কি চান, এই মুহূর্তে আপনারা কি চান। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় তিনি না বলে দিয়েছেন, আর আমি কিন্তু তার ভরসায় বা তার সাথে কথা বলিনি, তার সাথে ছবিও তুলিনি, তার দপ্তরেও ঢুকিনি, তার ভরসায় আমি এগুচ্ছিও না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ভরসায় এগুচ্ছি। আপনারা সেগুলো দেখছেন যে আমার প্রত্যেকটা প্রোগ্রাম ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে।
তো আমার টার্গেটটা মাননীয় প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের শরণাপন্ন হওয়ার চেষ্টা করতেছি, এবং ইনশাল্লাহ আমি মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই। ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে, পাশে থাকলে অবশ্যই পারবো ভাই। ধন্যবাদ ভাই। অনেকেই যারা কমেন্ট করেছেন ভাই লাল মিয়া ভাইয়ের সাথে আসছি, এখানে কমেন্ট করেছেন, তারা প্রত্যেকেই আপনারা পোস্ট করেন যে এই মুহূর্তে আপনাদের করণীয় কি। স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় তিনি না বলে দিয়েছেন, তাহলে এই মুহূর্তে কি? ধন্যবাদ ভাই। সহযোদ্ধা হতে চান, সহযোদ্ধা হতে চাইলে রবিবার দিন সকাল 10 ঘটিকার সময় প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। যারা যারা সহযোদ্ধা হতে চান, আগেই বলছি এটা সাংবাদিক সম্মেলন, এটা সাংবাদিক সম্মেলন। যদি মনে করেন যে এই সাংবাদিক সম্মেলনে আমি একজন সহযোদ্ধা হতে চাই, আমার অধিকারের কথাগুলো আমি সাংবাদিকদের বলতে চাই, যে আমাকে জাতীয় বেতন স্কেল দিতে হবে, এই অর্থ বছরে দিতে হবে, এত তারিখ পর্যন্ত সরকারকে সময় দিলাম, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে সময় দিলাম। তিনি যদি সিদ্ধান্তের পরিবর্তন না আনে, তাহলে আমরা এত তারিখে সকলেই ঢাকা চলে আসব এবং আমরণ অন্বেষণে বসবো। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাবো, সেদিন আমরা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছেও আমরা যাব না। আমরা যদি ঢাকায় আমরণ অন্বেষণে যাই, তাহলে আমরা এই কোনো মন্ত্রীর কাছে যাব না, কোনো মন্ত্রীর কাছে যাব না, প্রধানমন্ত্রী ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমরা কারো কাছে যাব না, এবং স্মারকলিপি আমরা বক্সে দেব না, আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেব। আমাদের আমরণ অন্বেষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। যদি সেই পর্যন্ত যেতেই হয়, তাহলে কিন্তু আমরা বাড়ি ফিরে আসবো না জাতীয় বেতন স্কেল ছাড়া, জাতীয়করণ তো না, জাতীয় বেতন স্কেল। তখন কিন্তু আমরা, এখন পর্যন্ত আমরা ভাবছিলাম যে জাগা 15-16 হাজার টাকা বেতন যদিও করে, তাইলেও আপাতত গ্রাম পুলিশ বাঁচতে পারবে। এই রাষ্ট্রেরও কিছু সুবিধা হোক, আরেক বছর পরেই না হয় দেখ। আমাদের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, তিনি কেবল এই দেশের হালটা ধরছে। এটা আমার মনের কথা বলতেছে, আজান দিতেছে। আমার মনের ভিতরে এটা চিন্তা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে গেলে লাঠিও যেন না ভাঙে, সাপও যেন মরে। যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই রাষ্ট্রটাকেও যাতে সুন্দরভাবে চালাতে পারেন, এবং আমরাও যেন গ্রাম পুলিশ ডুমুর ডাল ভাত খাইয়ে আমরা দায়িত্বগুলো পালন করতে পারি, আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারি। এটা আপনার বিবেক, জ্ঞান, মনুষ্যত্ব দিয়ে আপনি নির্ধারণ করেন। এতটুকুই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতাম, চাপ দিতাম না আমরা, কারণ আমরা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাষ্ট্রের আমাদের উপর দায়িত্ব আছে, আমাদেরও রাষ্ট্রের উপর দায়িত্ব আছে। রাষ্ট্রটা কিভাবে ভালো চলে সেই দায়িত্বটা আমাদের, সেটা আমাদের দেখতে হবে। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আপনার এই সুন্দর দেশ গড়ার একজন শক্তিশালী সৈনিক হইতে চাই আপনার। আমরা আপনার অসুবিধা করে কোনো কাজ করতে চাই না, বরং আপনার সুবিধার জন্য আমরা সব কিছুই করতে পারি। আমরা গরিব মানুষ, আমাদের কিন্তু অট্টালিকার দরকার নাই, বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই। আমরা অল্পতে খুশি, অল্পতে সন্তুষ্ট, অল্পতেই আমাদের মুখে হাসি ফোটাতে পারবেন আপনারা। একজন বড় এই প্রথম শ্রেণীর কর্মকর্তার মুখে হাসি ফোটাতে গেলে অবশ্য আবার তার টাকা বেশিও লাগে। যেমন হাতি খায় তেমন হাতি এই পায়খানা করে, একটা প্রবাদে আছে। তো যত বড় কর্মচারী, তার খরচটাও বড়, তার চলাচলটাও অন্যরকম। তো সেক্ষেত্রে তার বেতনটা বেশি দরকার। আপনার তাদের মন রক্ষা করতে গেলে বড় ধরনের একটা অঙ্কের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন রক্ষা করতে গেলে আপনার ছোট্ট একটা গ্লাস দিয়ে সমুদ্রের থেকে এক গ্লাস পানি উঠিয়ে যদি দেন, তাহলেই আমরা খুশি, মহা খুশি, আমরা মহানন্দিত হয়ে তখন আপনার জয়গান প্রত্যেকটা গ্রাম পুলিশের মুখে থাকবে। ইতিপূর্বে আপনার মা 2টা ঈদ বোনাস গ্রাম পুলিশের সম্মেলনের মাধ্যমে দিছিল। আজও পর্যন্ত আমরা তখন চাকরি নেই 1995 সালের ঘটনা এটা, আমার চাকরি 2008-এ। তো সেটা আমরা জানি না, কিন্তু আজও বৃদ্ধ কাকা যারা আছে এখানে চাকরিতে আছে, তারা আজও এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করে, এবং এই কথাটা মুখ দিয়ে বলে যে বর্তমান যিনি সরকার, তার মা আমাদের 2টা ঈদ বোনাস দিছে, আর এই সরকারও
তার ছেলে আমাদের ভাগ্যের পরিবর্তন করবে। আপনার উপর আমাদের গভীর, এতটাই গভীর আস্থা, সেটা আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এই লাইভটা আপনি শুনবেনও না, আমাদের লাইভটা আপনি শুনবেনও না। যদি আপনার কাছে যেতে পারতাম তাহলে হয়তো বা আমরা আপনাকে বোঝাতে পারতাম। তো যাই হোক, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন, মুক্তি পেতে হলে অবশ্যই এখন কি করবেন? আপনারা কি ঘরে বসে থাকবেন? এই বেতনটাই নিয়ে ঘরে বসে থাকবেন? 20,000-এর বেতন 40,000 করলো, আপনার এই বেতনটাই থাকবে, এটা নিয়ে আপনি সন্তুষ্ট যদি থাকেন, তাহলে লাল মিয়ার কথা শুনেন না আপনারা কেউ। লাল মিয়াকে বয়কট করুন, লাল মিয়ার নেতার দরকার নাই। আর যদি মনে করেন যে না, এই বেতনটা আসলে চলে না, আমাদের সময় উপযোগী বেতন অন্তত পক্ষে দিতে হবে, আর 2011 সালের সেটা তো আমাদের একেবারে আইনসঙ্গত দাবি, সেটা দিতে হবে, তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া পারিশ্রমিক কেউ কিন্তু দেয় না, পরিশ্রম ছাড়া কেউ পারিশ্রমিক দেয় না। তো আপনার যদি সময় উপযোগী বেতন পেতে চান, তাহলে অবশ্যই আপনার কাদাটা আপনাকেই কাটতে হবে, আপনাকে ঢাকা আসতে হবে। যেখানে 10 টাকা খরচ লাগে আপনাকে খরচও করতে হবে, যেখানে 10 টাকার জায়গায় 100 টাকা খরচ লাগে সেখানে আপনাকে 100 টাকা খরচও করতে হবে। এই মামলাটা চালাইতে গেলে লয়ার নিয়োগ দিতে হবে, বিভিন্ন জায়গায় টাকা লাগবে, টাকাগুলো দিতে হবে। টাকা ছাড়া তো আর এই উকিল লড়ে না। তো সব কিছুই হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করলে সব কিছুই হবে। আর যদি পরের ভরসায় বসে থাকেন আর মানুষের ভুল ধরার জন্য বসে থাকেন, একটা ব্যক্তি আমার পোস্টে কমেন্ট করছে আপডেটের কথা, আপডেট, যে ভালো আপডেট দিতে পারিনি। ওনাকে আমি কমেন্টে করলাম, উত্তরটা দিলাম যে আপডেট মানে আমি কি কোনো না নিউজ, উনি বলছে যে ভালো নিউজ দিতে পারিনি। ওনাকে আমি বললাম, ভাই আমি তো সাংবাদিক না আপনাদের যে নিউজ দেব, আর আপনি পাঠক না যে আমি সাংবাদিক আপনি পাঠক। আমি ভালো নিউজ দিব, আর আপনি ঘরে বসে বসে এই 8 টাকা দিয়ে পত্রিকা কিনলেন, 10 টাকা দিয়ে পত্রিকা কিনলেন, নিউজটা পড়লেন। এখানে আপনারও অধিকার যা, আমারও অধিকার তা। আপনি ভালো নিউজের আশায় ঘরে বসে থাকবেন আর লাল মিয়া নিউজ বানাবে, এইভাবে জাতীয়করণ হবে না ভাই। আপনাকেও নিউজ বানানোর জন্য, যে ভালো নিউজটা বানাইতে গেলে এখানে আমাকেও শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, অর্থ দিতে হবে, সব কিছুই আমাকেও দিতে হবে। এটা লাল মিয়ার দায়িত্ব না ভালো নিউজ বানিয়ে আনা, আমারও দায়িত্ব। যখন আপনারা এই কথাগুলো বুঝবেন তখন ভাই সব কিছুই হয়ে যাবে, সব কিছু। তো যাই হোক, তার আগে আপনারা দোয়া করেন আমি রোববার যেন সাংবাদিক সম্মেলন করতে পারি। বড় ভাই আগামীকাল 20/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 3 ঘটিকার সময়ে SM জিয়াউল হক ঐক্যবদ্ধ ডাকে আসুন সবাই মিলেমিশে। আহতমারে ও কেরা? SM জিয়াউল হক বিকেলে কয়টা বাজে ডাকছো? আমি আসবো, যাও, আমি আসবো। কি করতে চাও? যাও। বাসা খারাপ দিলাম না, এবং বলছিলাম যাব না। আচ্ছা, আপনি কি চাকমা? শান্ত চাকমা। বড় ভাই আগামীকাল 20/6। শান্ত চাকমা আপনি আসবেন তো? শান্ত চাকমা সাহেব আপনি আসবেন তো? কমেন্ট করেন, আপনার কমেন্টের অপেক্ষায় বসে রইলাম। আচ্ছা শান্ত চাকমা, আমি 20/4/2026 খ্রিস্টাব্দ বিকাল কয় ঘটিকার সময়? 3 ঘটিকায়। আচ্ছা 3 ঘটিকার সময় আমি থাকবো। ওকে, আপনার ডান, আমি ডাক গ্রহণ করলাম। আপনি থাকবেন তো? আমি থাকবো, 3টে যেহেতু থাকবো, ইনশাল্লাহ আমি থাকবো। কষ্ট হবে, টাকা যাবে। আচ্ছা যাই হোক, আমার শান্তু চাকমা কোন উপজেলার জানি না। শান্তু চাকমা সাহেব আপনার উপজেলা কোনটা? অবশ্যই রাঙামাটি জেলার উপজেলা কোনটা? আপনি আসবেন তো? শান্তু চাকমা কমেন্ট করেন। আপনার কমেন্টের জন্য এখন বসে রইলাম, বেরিয়ে যেতাম। যেহেতু আপনি আমার দাওয়াত দিলেন SM জিয়াউল হকের ডাকে সাড়া দিতে, আচ্ছা আমি লাল মিয়া সাড়া দিলাম। দেখি আপনার SM জিয়াউল হক কি স্বাধীনতা অর্জন করে দেয়। আমি যাব। সুজন রাজ, হ্যাঁ রাইট ভাই। বাংলাদেশ গ্রাম পুলিশ প্রিয় ভাই, আপনার জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইল। ধন্যবাদ ভাই। এখন শান্ত চাকমা ভাই কমেন্ট করেন ভাই প্লিজ। এক লগে 2টা কমেন্ট করছেন, এখন আবার কমেন্ট করতে দেরি করেন কে? একটার পিছনে একটা কমেন্ট করছেন, কমেন্ট করেন।
আর আমার একটু যাওয়াও দরকার। আমার একটা ছেলেরে খুব দেখার খুব ইচ্ছা, খুব ওরে দেখার আমার মনের ভিতরে খুব ইচ্ছা। যাক, শান্তু চাকমা ধন্যবাদ। তো এই একটা ছেলেকে আমার দেখার খুব ইচ্ছা, রতন, এই মনে হয় বাড়ি যশোর। রতনের দেখার আমার খুব ইচ্ছা, কিন্তু আসলে অর্থনৈতিকভাবেও দুর্বল। আবার রোববারে যদি ঢাকা যাই তাহলে কালকে ঢাকা যাব, চিন্তা ভাবনা করেছিলাম ঢাকা যাব না কালকে, কিন্তু আপনিও দাওয়াত দিলেন। শান্ত কি হারিয়ে গেলা ভাই? শান্ত চাকমা হারিয়ে গেলা? শান্ত চাকমা, বড় ভাই আমি খাগড়াছড়ি জেলা থেকে। বড় ভাই বুঝলাম, খাগড়াছড়ি, ধন্যবাদ। রাঙামাটি না খাগড়াছড়ি। বড় ভাই আপনি কি নিজে আসছেন বা আসবেন? আপনার সাথে দেখা হবে আমার। দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আপনি আসবেন কিনা? আপনি ছাড়া গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে না। না ভাই, এস এম জিয়াউল হকের দ্বারাও হবে, কে বলছে হবে না? তো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল। আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে। ভাই আপনি বলছি, এই কমেন্ট একবার পাইছি ভাই, আপনি কি আসবেন কিনা? এখনের উত্তর চাইছি, আপনি কি আসছেন কিনা বা আসবেন কিনা? কালকে 3টা বাজে আপনাকে প্রেস ক্লাবের সামনে পাবো কিনা? আমি 3টায় আসবো ভাই, কথা দিলাম আমি আসবো, আমাকে পাবেন। আর আমি একটু আমার ওই বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রতন বাবু ভাইয়ের সাথে একটু বুক মিলাতেও যাব। আমার খুব ইচ্ছা রতন ভাইকে দেখতে। আমি কালকে ইনশাল্লাহ যাব, রতন ভাইকে দেখার জন্য যাব। ভাই এগুলো বাদ দিয়ে কিছু করেন ভাই, আপনি আমাদের আশা ভরসা। ভাই সব হারিয়ে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে। শান্ত চাকমা তো কমেন্ট অনেক দেরি, তো অনেক কথা হইলো, অনেক সময় হইলো, লাইভ হয়েছে অনেক আগে। 8:40, 7টায় লাইভ হয়েছে, 1 ঘন্টা 40 মিনিট, অনেক লাইভ হয়েছে ভাই। সকলে ভালো থাকবেন ভাই, সব হারিয়ে যাবে। যাই হোক, আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। মেহেদী হাসান ভাই, দায়িত্বটা আমার একার না ভাই। এই বছর কিছু করেন, আমি কি করব? আপনারা যদি দায়িত্ব সকলে না নেন, সকলে না আসেন, আমি কি করব? এটা কি আমার একক কাজ? এটা আমার একক কাজ না। আমি কিছু করি দেখেই তো আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে, ফেব্রুয়ারিতে ডাকলাম, আসলেন না। এরপর আরো 2বার ডাকলাম, আপনারা আসলেন না। তাহলে আমি একা কি করব? এটা কি আমার একক কাজ? আচ্ছা যাই হোক, অনেক হয়েছে ভাই। সকলে ভালো থাকবেন। যারা মুসলমান আছেন তারা সালাম গ্রহণ করবেন, যারা হিন্দু আছেন তারা আদাব গ্রহণ করবেন, এবং যারা অন্যান্য ধর্মাবলী আছেন, যেমন এই শান্তু চাকমা আছেন, এই ধর্মের যারা আছেন তারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সবটুকু ভালোবাসা গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে।